তো স্থিতিস্থাপকতা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝানো হয়। আমি মানে এটা যেমন যেরকম আমি প্রথমে বললাম যে কোনো একটা বেসিক কনসেপ্ট থেকে যে সমস্ত কিছু বলতে হবে সেরকম না, এটা খুবই একটা সিম্পল জিনিস। তোমরা বুঝতে না পারলে অবশ্যই সেই জায়গাটা জিজ্ঞেস করবে, না হলে জিনিসগুলো খুবই সিম্পল জিনিস, তাই এখানে পড়াটা একটু বেশি। যেরকম আমি আগের গুলোয় বলেছিলাম যে অত বেশি না পড়লেও চলবে, তো ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার থেকে গ্র্যাভিটেশন হচ্ছে লজিক্যাল চ্যাপ্টার, যেখানে হচ্ছে তোমরা সম্পূর্ণ ব্রেন খাটিয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নিউটনের 3টে গতিসূত্র তোমাদের জানতে হবে আর গ্র্যাভিটেশনের সূত্র জানতে হবে। তাহলে প্রথম থেকে শেষ অব্দি সার্কুলার মোশন থেকে শুরু করে সমস্ত কিছু, 1 ডাইমেনশনাল মোশন, সার্কুলার মোশন, 2 ডাইমেনশনাল মোশন, এই সমস্ত কিছু রিকনস্ট্রাক্ট করে দেওয়া যাবে জাস্ট চারটে বা 5টে ফর্মুলা দিয়ে। কিন্তু এখানে একটু বেশি ইনফরমেশন আছে, তাই আমি এইগুলো, এটা এরকম ভাবে স্লাইডটা বানানো হয়েছে যাতে এই ইনফরমেশন গুলো তোমাদের আরেকবার রিক্যাপ হয়ে যায়। ঠিক আছে, আমি তো বেশি ডিটেলস এখন সমস্ত কিছু বলবো না, কারণ এটা 1 এবং 1.5 ঘন্টার মধ্যে, 1 বা 1.5 ঘন্টার মধ্যে আমি তোমাদের পুরো রিক্যাপ করে দেবো, যে ইলাস্টিসিটি চ্যাপ্টার নিয়ে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং তারপরে এটা বলে দেওয়ার পরে যদি সময় থাকে তখন আমি না হয় কিছু একটা কনসেপচুয়াল ব্যাপার বলবো, ঠিক আছে, কিছু কনসেপচুয়াল কোশ্চেন করব, তখন তোমাদের সঙ্গে আলোচনা করব, যদি এটা আমি 1 ঘন্টায় শেষ করে দিতে পারি। ওকে, তো দেখো, বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই আকার আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি ওই পরিবর্তনের প্রতিরোধ করে এবং বাহ্যিক বল অপসারিত হলে পূর্বের আকার ও আয়তনে ফিরে যেতে চায়, সেই ধর্মকে ইলাস্টিসিটি বলে। মানে কি? মানে খুবই সিম্পল। এখানে কি মানে না, যখন কোনো একটা ধরো বস্তু আছে, সেই বস্তুটার উপর তুমি ফোর্স দিচ্ছ, এখানে ধরো ফোর্স দিচ্ছ, ফোর্স একটা ভেক্টর, তো সেটা দেওয়ার ফলে কি হবে, তার আকার আয়তনের পরিবর্তন হবে, এবং যখনই সে লম্বা হবে তখন সে কি হয়ে যাবে, এখানে শুরু হয়ে যাবে, কারণ ভলিউমের যে বিশাল পরিবর্তন হয়ে যাবে সেটা তো মানে ওর ভেতরে যে টোটাল যে অ্যামাউন্ট অফ ম্যাটারটা আছে সেটা তো একই থাকবে, তার মানে লম্বা হলে এটা শুরু হয়ে যাবে। তো এরকম ব্যাপার, আকার আকৃতির পরিবর্তন করবে, সেই জন্য দেখো সবসময় বলা হয় যে আকৃতির পরিবর্তন, এরপরে স্ট্রেস স্ট্রেন ওই সমস্ত জিনিসগুলো আছে, ওই আকৃতির পরিবর্তনটা ইম্পর্টেন্ট। তো এই যে পরিবর্তিত হয়ে গেল এই ফোর্সটা দেওয়ার ফলে, এবং যখনই তুমি ফোর্সটা এখান থেকে মুছে দেবে তখনই সে আবার আগের পর্যায়ে ফিরে চলে আসবে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটাকে ইলাস্টিসিটি বলে। ঠিক আছে, তো এখানে যেটা মেইনলি মিসকনসেপশন থাকে, খুবই সিম্পল মিসকনসেপশন, এই মিসকনসেপশনের ব্যাপার নয় যে যদি ধরো কোনো একটা রাবার ব্যান্ড থাকে, সেই রাবার ব্যান্ড কে আমরা খুব সহজেই স্ট্রেচ করতে পারি, তো আমরা ভাবি যে রাবার ব্যান্ড ইজ মোর ইলাস্টিক দেন স্টিল বা লোহা, কিন্তু ব্যাপারটা এরকম নয়। যেহেতু আমরা আমরা যে কোনো ধাতুকে এরকম হাতে করে টেনে খুব সহজেই ডিফর্ম করে দিতে পারি না, তাই আমরা বলবো যে তার ইলাস্টিসিটি বেশি। মানে ওই যে প্রতিরোধ করার যে ক্ষমতাটা, যে আমার আকৃতি আমি পরিবর্তন হতে দেব না, এই যে প্রতিরোধ করার ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয় ইলাস্টিসিটি। ঠিক আছে, তার মানে রাবারের এই প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু কম, রাবার বা গার্ডার যেগুলো খুব সহজেই ডিফর্ম হয়ে যায়, খুব সহজেই ও বলে যে ঠিক আছে আমার পরিবর্তন করো, অবস্থার পরিবর্তন করো, আমার কোনো ম্যাটার করে না। তো সেই কারণে ওদের ইলাস্টিসিটি আমরা বলবো আসলে ফিজিক্সের ভাষায় কম। তো এইরকম ভাবে কারণ কি, কারণ এটা এইভাবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, যেরকম বললাম যে এই চ্যাপ্টারটা হচ্ছে জাস্ট কি একটু সংজ্ঞা, মানে কিরকম ভাবে পুরো নেচারকে অবজার্ভ করা হয়, তার জন্য তো কিছু লেখালেখিও করতে হবে, তো এইরকম হচ্ছে লেখালেখি করা হয়েছে। আসলে ফান্ডামেন্টাল ফিজিক্স হচ্ছে গ্র্যাভিটেশন অব্দি, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্স, এবং এগুলো তার অ্যাপ্লিকেশনটাই। সেরকম ভাবে রাবার এবং ইস্পাতের যে স্থিতিস্থাপকতা, সেটা আমি যেটা একটু আগে ডিসকাস করলাম, সেখানে বলছে যে বাহ্যিক বলের বিপরীতে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে তার স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য, আয়তন, আকৃতি পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করতে হয়, সেই পদার্থকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়। মানে কি, যত বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, মানে একটা যদি এখন স্টিলের বার নিয়ে এখানে তার আয়তনের একটুখানি পরিবর্তন ঘটানোর জন্য আমাকে প্রচুর বড় ফোর্স দিতে হবে, যেটা হচ্ছে মানুষের পক্ষে একার পক্ষে দেওয়া সম্ভবই না। আমরা যদি একটা স্টিলের বারকে ধরে টানি, সেটা কিন্তু বড় হবে না। তো সেই কারণে আমরা বলবো যে স্টিল বেশি স্থিতিস্থাপক, মানে হচ্ছে স্টিল বেশি ইলাস্টিক দেন রাবার। তো একই পরিমাণ বিকৃতির জন্য ইস্পাতে ইস্পাতে রাবারের তুলনায় বেশি বল প্রয়োগ করতে হয়, অতএব ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক।
এটা হচ্ছে একটা কনসেপচুয়াল জিনিস। ঠিক যেরকম বললাম যে এই চ্যাপ্টারটা এরকমই, জাস্ট তোমাদের পড়ে ব্যাপারটা বুঝতে হবে। এরপরে আমি কি বলতে চাইছি, যে স্থিতিস্থাপকতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, যে মিশ্রণের প্রভাব, তুমি যদি কোনো ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু মিশিয়ে দিলে ধাতুটির স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন ঘটে। ঠিক আছে, যেটা ঘটবে, কারণ এই কেন ঘটবে না ঘটবে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্স, যেটা হচ্ছে তোমাদের যদি সময় থাকে 1 ঘন্টা পরে আমি না হয় ওটা নিয়ে ডিসকাস করব, যে কেন আসলে স্থিতিস্থাপক। ঠিক আছে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা যেটা আমিও একটু আগে ভাবছিলাম, সেটা হচ্ছে, ঠিক আছে এটা আমি পরেই বলবো। ঠিক আছে, প্রথমে আমি সিলেবাসটা শেষ করে নিই, তাহলে তোমাদের এটুকু রেডি হয়ে যাবে যে কি কি তোমাদের পড়ার দরকার। স্থিতিস্থাপক ক্লান্তি, ঠিক আছে, ইলাস্টিক ফ্যাটিগ, এটা কেন, কি জিনিস এটা? না, কোনো ধাতুকে বারবার বিকৃত করলে ধাতুটির স্থিতিস্থাপকতা কমে যায়। উদাহরণস্বরূপ মানে কি, স্থিতিস্থাপকতা কমে যায় কথাটার মানে কি? আমি একটু আগেই বললাম যে স্থিতিস্থাপক কাকে বলছে, মানে যার রেজিস্ট্যান্স পাওয়ারটা বেশি, মানে যাকে অনেকটা বেশি, মানে টেনে তোমাকে বড় করতে হবে, কারণ তার রেজিস্ট্যান্স পাওয়ারটা বেশি। ইস্পাতের রেজিস্ট্যান্স পাওয়ার রাবারের থেকে বেশি, তার মানে ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের থেকে বেশি। তো বলছে যে কোনো ধাতুকে বারবার বিকৃত করলে ধাতুটির স্থিতিস্থাপকতা কমে যায়, মানে কি, মানে জিনিসটা দুর্বল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। মানে কি, স্থিতিস্থাপকতা কমে যায় মানে কি, একটা ইস্পাত রাবারের মতো হয়ে যাবে। মানে স্থিতিস্থাপকতা কমে গেল, রাবারের স্থিতিস্থাপকতাটা কম, ইস্পাতের বেশি। তার মানে কি, যখন কোনো একটা ধাতুকে, এটা তোমরা নেচারে বা সব জায়গায় বা এটা অবশ্যই বারবার দেখেছো, যে একটা ধরো এটা ধাতু, সেটাকে তুমি যদি বারবার বেন্ড করো, ধরো বেন্ড করছো, আবার হচ্ছে এটাকে ওইদিকে বেন্ড করছো, আবার হচ্ছে ধরো এটাকে এদিকে বেন্ড করছো, তাহলে এই যে জায়গাটা, যে জাংশন, যে পয়েন্টটা, সেই পয়েন্টটা দুর্বল হয়ে পড়ে। তার মানে ওইখানে কি হবে, তোমার স্থিতিস্থাপকতাটা কমে যাবে। স্থিতিস্থাপকতা মানে কি, কতটা রেজিস্ট করার পাওয়ার কমে যাবে। তাই সেই কারণে বারবার বারবার যদি একটা জায়গায় স্ট্রেস পড়ে, তাহলে সেই জায়গাটা থেকে সেটা ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। এবং ওই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে বলা হয় ইলাস্টিক ফ্যাটিগ বা স্থিতিস্থাপক ক্লান্তি। ঠিক আছে, ঠিক যেরকম আমি বললাম যে এটা হচ্ছে তোমাদেরকে জাস্ট জানতে হবে যে স্থিতিস্থাপক ক্লান্তি কাকে বলে। এখানে কোনো কনসেপ্টের যে বিশাল কোনো বড় ব্যাপার হচ্ছে সেটা নয়। তো কোনো ধাতুকে নির্দিষ্ট উচ্চ তাপমাত্রায় গরম করে তারপর ধীরে ধীরে ঠান্ডা করলে স্থিতিস্থাপকতা কমে যায়। আবার হচ্ছে একই জিনিস, যে স্থিতিস্থাপকতা, তুমি একটা জিনিসকে গরম করছো ঠান্ডা করছো, গরম করছো ঠান্ডা করছো, তার ফলেও কিন্তু স্থিতিস্থাপকতাটা কমে যাচ্ছে। তোমাদের মনের মধ্যে এই কোশ্চেনটা আমি চাই যে আসুক, যে স্থিতিস্থাপক কথাটা কেন আসে। ঠিক আছে, যেটা নিয়ে আমি বলছি যে সব থেকে ইন্টারেস্টিং, যেটা এখানে মোস্ট ফান্ডামেন্টাল যে জিনিসটা, যেটা তোমাদের সিলেবাসেই নেই, যে কেন আমরা তো আমি যেরকম একদম প্রথম ক্লাসেই বলেছি যে আমরা কেন এই ধরনের ক্লাসগুলো অর্গানাইজ করছি এবং কেন চাইছি যে তোমরা ফিজিক্স পড়ো, যাতে তোমাদের একটা সায়েন্টিফিক মাইন্ডসেট তৈরি হয়, তোমরা সমাজের যে প্রবলেম গুলো আছে সেগুলোর কেউ অ্যাড্রেস করো। তো তখন যে প্রশ্ন মাথার মধ্যে আসবে, যে স্থিতিস্থাপক মানে আমি একটা কোনো জিনিসকে টানছি, তাহলে সে কেন নিজের জায়গায় ফিরে আসতে চেষ্টা করছে। এবং সেই কোশ্চেনটা যদি তুমি কোশ্চেন করতে পারো নিজের মনের মধ্যে এবং ভেবে বুঝতে পারো যে কেন, তখনই তুমি বুঝবে যে এসব তাপমাত্রা বাড়ালে বা কমালে বা জিনিসটাকে বারবার চেঞ্জ করলে কেন আমার ওখানে স্থিতিস্থাপকতাটা কমে যাচ্ছে। তো সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। তো তাপমাত্রা পরিবর্তনে ধাতু স্থিতিস্থাপকতার পরিবর্তন ঘটে। সাধারণত তাপমাত্রা বাড়ালে স্থিতিস্থাপকতা কমে যায় এবং তাপমাত্রা কমালে স্থিতিস্থাপকতা বেড়ে যায়। ঠিক আছে, এর কিছু একটা ব্যতিক্রম আছে, তো যা স্থিতিস্থাপকতা পরিবর্তন হয় না। এগুলো জাস্ট ইনফরমেশন, এগুলো তোমরা মাথায় রাখবে। এবার হচ্ছে স্ট্রেন। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্ট্রেস এবং একটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেস মানে হচ্ছে যেটাকে বলা হয় পীড়ন, এবং স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি। নামটা শুনেই বুঝতে পারছো, স্ট্রেন মানে হচ্ছে বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের, সরি একটুখানি ডিস্টার্ব হলো। হুম, একটা ইম্পর্টেন্ট কল এসছে, আমি একটু কলটা রিসিভ করে নি, হ্যাঁ, জাস্ট 2 মিনিট।
সরি, একটু দেরি হয়ে গেল, মানে কল এসেছিল বলে। যাই হোক, তো বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের পরস্পরের থেকে দূরে সরে যায় বা কাছে আসে, অর্থাৎ অংশগুলোর মধ্যে আপেক্ষিক সরণ ঘটে। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এক যে কোনো বস্তু, সেটা মানে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, সেটা জানতে গেলে কি করতে হবে? সেটা জানতে গেলে সায়েন্টিফিক ভাবে তোমাদেরকে যেটা বলতে হবে, সেটা হচ্ছে যে কোনো বস্তু অনেকগুলো অণু পরমাণু দিয়ে গঠিত, এবং জিনিসটা স্ট্রেচ হচ্ছে কারণ তাদের দুটো ফান্ডামেন্টাল পার্টিকেল গুলোর মধ্যে, ফান্ডামেন্টাল যে অণুগুলো রয়েছে, তাদের যে দূরত্ব, তাদের মধ্যে আপেক্ষিক যে পজিশন, সেইটার পরিবর্তন ঘটছে। আপেক্ষিক পজিশন মানে কি? ধরে নাও এটা একটা পজিশন, ঠিক আছে, যেটাকে ধরো আমি বলছি P1, এবং এটা একটা পজিশন যেটার নাম হচ্ছে P2। তোমরা ভেক্টরে দেখেছো যে এই পজিশনকে ভেক্টর আকারে প্রকাশ করা যায়। এটা যদি অরিজিন হয়, তাহলে এটা একটা ভেক্টর যেটা এর পজিশনকে প্রকাশ করবে, এবং এটা আরেকটা ভেক্টর যেটা আরেকটার পজিশনকে প্রকাশ করবে। এবং এই দুটোর আপেক্ষিক যে দূরত্ব সেটা কত? সেটা কি না, এটা যদি হয় P1 ভেক্টর এবং এটা যদি হয় P2 ভেক্টর, তাহলে P2 মাইনাস P1, এটা হবে তাদের দুজনের মধ্যে আপেক্ষিক দূরত্ব। তো সেই আপেক্ষিক দূরত্বটা সরণ ঘটবে। ঠিক আছে, ঠিক আছে। তার মানে কি, যেখানে একটা জিনিসের তো সরণ ঘটে না, একটা জিনিসের সরণ কোনো একটা বস্তুর রেসপেক্টে ঘটে, যেটা আমি এখানে অরিজিন ধরে নিয়েছি বলে, আমি যদি এখন একটা যদি অরিজিন ধরে নিই, তখন তুমি বলতে পারো যে এইটা পজিশন চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে। কারণ কি? কারণ তুমি এখানে একটা রেফারেন্স পয়েন্ট ধরেছো। তো সেই কারণেই যে আপেক্ষিক সরণ, এই কথাটা ইম্পর্টেন্ট। আপেক্ষিক সরণ কাদের মধ্যে বলছে? যে এটা আর এটার মধ্যে। যদি পুরো ইউনিভার্সে যদি একটাই অ্যাটম বা একটাই অণু থাকতো বা একটাই মলিকিউল থাকতো, ধরে নাও এই একটা পার্টিকেল আছে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু তার কোনো ধরনের সরণ বা কোনো কিছু মেজারমেন্ট করতে পারতে না। কারণ সরণ মেজারমেন্ট করাটা আসলে একটা রেফারেন্স পয়েন্ট থেকেই হয়। এখান থেকে কতটা চেঞ্জ হচ্ছে, তার মানে এইটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এটা একটা ভেক্টর ছিল R1, এটা একটা ভেক্টর হচ্ছে R2। তার মানে এই যে যতটা চেঞ্জ হলো সেটা হয় R2 মাইনাস R1। দেখবে ভেক্টরের তোমরা যখন সামান্তরিক সূত্র বা যখন ত্রিভুজ সূত্র দেখেছো, তখন দেখবে এটা প্লাস এটা সমান এটা, তাই না? তো তার মানে তোমরা এখানে বুঝতে পারছো যে এটা কি, এটা হচ্ছে R1। R1 এর সঙ্গে যদি আমি এটা যোগ করি, তাহলে কি হবে? R1 প্লাস এটা কত, R2 মাইনাস R1। তাহলে কি R1 কেটে গেল, কি পড়ে রইলো? R2। তার মানে দেখো এটা পড়ে রইলো। তার মানে এই যে সরণ, সেখান থেকে দেখেছো, তার মানে মানে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের এই চ্যাপ্টার গুলো কতটা লজিক্যাল ছিল দেখো। ওখানে তোমাদের ভেক্টরের জন্য যে বলা হচ্ছে যে সামান্তরিক সূত্র, কোন একটা ত্রিভুজ সূত্র, কিন্তু এত কিছু, মানে এটা তো খুব সিম্পল ব্যাপার যে এরকম ভাবেই হয়। তার মানে এই যে সরণ যে জিনিসটা, সেই সরণ জিনিসটা কিন্তু রিলেটিভ। তাই এখানে তোমাদেরকে জানতে হবে যে যখন একটা বস্তুর উপর ফোর্স দেওয়া হচ্ছে, তার দুটো পয়েন্টের মধ্যে, যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে। এর ফলে বস্তুর দৈর্ঘ্য, আয়তন, আকৃতি পরিবর্তিত হয়। এই পরিবর্তনকে বলা হয় বিকৃতি। ঠিক আছে, বিকৃতির অনেক রকম প্রকারভেদ আছে। সেটা হচ্ছে দৈর্ঘ্যগত বিকৃতি, আয়তনগত বিকৃতি, আকৃতিগত বিকৃতি। এটার মানে কি? মানে হতে পারে দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাচ্ছে, হতে পারে তার আয়তন অন্যরকম হয়ে যাচ্ছে। একটা গোলাকার জিনিসকে লম্বা জিনিসে কনভার্ট করে দেওয়া যাবে। যেমন ধরো তুমি একটা মাটির গোলা নিলে, সেই মাটির গোলাটাকে তুমি ধরো ফোর্স দিয়ে চেপটে দিলে, তাহলে এটাও তো একটা ধরনের বিকৃতি হয়ে গেল। তোমার ফোর্স দিয়ে সেটাকে বিকৃতি করলে, তার মানে এটা ওই মাটির যে জিনিসটা, সেটার উপর একটা স্ট্রেন তৈরি করলো, একটা বিকৃতি তৈরি করলো। তাহলে তার ভলিউমেরও পরিবর্তন হয়ে যাবে। তুমি যদি চেপটে ওটাকে একদম পুরো চেপটে দাও, তাহলে ওটার ভলিউম অনেকটাই কমে যাবে। তো সেই রকম ভাবে তার ভলিউম, তার দৈর্ঘ্যগত এবং তার আয়তনগত বিকৃতি হয়। তো এইগুলোই হচ্ছে তোমাদের এখানে জানতে হবে। এবার বিকৃতির বৈশিষ্ট্য বলতে কি, যে এর পরিবর্তন, প্রাথমিক মান পরিবর্তন, মানে এর বিকৃতি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক মান। ঠিক আছে, মানে কি? মানে ধরো একটা এরকম তোমার কাছে তার ছিল,
সেটার ওপর তুমি, এটার দৈর্ঘ্য ছিল ধরো এল, এবং এর ওপর তুমি বল প্রয়োগ করে এর দৈর্ঘ্য করে দিয়েছো এতটা, তো এলই ছিল, এতটা এলই ছিল, এবং এইটা যদি তুমি ধরো চেঞ্জ করে স্মল এল করে দিয়েছো, তাহলে এই যে বিকৃতি, তার যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা হচ্ছে এরকম যে এল বাই ক্যাপিটাল এল। তো এটাই বলা হচ্ছে যে পরিবর্তন, পরিবর্তন পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক মান, মানে কি এটা হচ্ছে পরিবর্তন, কারণ এতটা পরিবর্তন হয়েছে, ডিভাইডেড বাই প্রাথমিক মান, প্রাথমিক মান এর যে অনুপাত, তার মানে এই অনুপাত থেকে বলা হচ্ছে বিকৃতি। তাহলে এর যে, এটা তো একটা যেহেতু অনুপাত, এবং সেই কারণে এর কোনো ডাইমেনশন থাকবে না, এর কোনো মাত্রা থাকবে না, কারণ অনুপাতটা কিসের কিসের মধ্যে করা হচ্ছে, যে এটাও হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে ধরো তুমি মিটার এককে মাপলে, এর দৈর্ঘ্য তুমি মিটার এককে মাপলে, তার মানে এটা একটা মাত্রাহীন রাশি। ঠিক আছে, তো বিকৃতি হচ্ছে সর্বদা দুটো সমজাতীয় রাশির অনুপাত, অবশ্যই সমজাতীয় রাশির অনুপাত হতে হবে, দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য হতে পারে, সেটা যদি দেখলে তোমরা একটু আগে যে তিন রকমের হতে পারে দৈর্ঘ্যগত, যেটা আমি উদাহরণ দিলাম, আয়তনগত বিকৃতিও হতে পারে। তার মানে এখান থেকেই খুব লজিক্যালি তোমরা বুঝতে পারছো যে আয়তনগত বিকৃতি মানে কি, কতটা ভলিউমের পরিবর্তন, কতটা আয়তনের পরিবর্তন, ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন। ঠিক সেরকম ভাবেই আকৃতিগত বিকৃতিও তোমরা বুঝতে পারছো যে আগেকার আকৃতি নিচে থাকবে, এবং কতটা আকৃতির পরিবর্তন হলো, সেটা হচ্ছে হতে পারে ধরো অ্যাঙ্গেল, যেটা দেখবে তোমাদের বইয়ে লেখা আছে যে বিভিন্ন কিছু, যে ধরো একটা আহ, বাক্সকে তুমি এরকম পাশ থেকে যখন ঠেলবে, তখন বাক্সটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো তার যে অ্যাঙ্গেলের একটা চেঞ্জ হচ্ছে, সেই অ্যাঙ্গেলের চেঞ্জটা আগে কত কিরকম ছিল, এখন কিরকম, মানে কতটা চেঞ্জ ডিভাইডেড বাই কতটা আগে ছিল। তো সেই যে রেশিওটা, সেটা কিন্তু সমজাতীয় জিনিসের মধ্যে করতে হবে। এরকম করলে হবে না যে লেন্থের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক ভলিউম, ভলিউম মানে কি, প্রাথমিক আয়তন, এই জিনিসটা কিন্তু নয়। মানে লেন্থের পরিবর্তন ডিভাইডেড বাই যখন করব, তখন হচ্ছে প্রাথমিক লেন্থটাই নেব। তো এই রকম ভাবে আহ, এটা হচ্ছে কি লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে, বা দৈর্ঘ্যগত বিকৃতি। দৈর্ঘ্যগত বিকৃতি তার মানে কি হলো এল বাই এল। ঠিক আছে, সেই রকম ভাবে ভলিউমও হবে, আকৃতিও হবে। তো এটাই, তো তাই বিকৃতি একটা মাত্রাহীন রাশি, এবং সেই কারণেই মাত্রাহীন রাশি, এবং এর কোনো একক নেই। ঠিক আছে, এরপর চলে আসি যেটা তোমাদের জানতে হবে এক্ষেত্রে, সেটা হচ্ছে পীড়ন, স্ট্রেস। স্ট্রেস মানে কি, যে বাহ্যিক বলের প্রভাবে যখন কোনো বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি হলে বস্তুর ভেতরে স্থিতিস্থাপকতার জন্য একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্রেস মানে হচ্ছে এটা নয় যে তুমি কতটা ফোর্স দিচ্ছ কোনো জিনিসকে, সেটার বিকৃতি ঘটানোর জন্য তুমি কতটা ফোর্স দিচ্ছ, সেটা ইম্পর্টেন্ট নয়। এই কারণে নয়, কারণ সেটা ডেফিনেশনটা সেইভাবে দেওয়া হয়নি। আসলে এটাই ইম্পর্টেন্ট, কারণ আবার নিউটনের তৃতীয় সূত্রের মতো করেই তোমাদেরকে ভাবতে হবে, যদিও এর আমি আবার পরে বলছি কারণটা কি, যে যখন তুমি এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করছো, ফোর্স দিচ্ছ, তখন যে যত বেশি স্থিতিস্থাপক, যে ধরো বেশি স্থিতিস্থাপক, যেমন ধরো ইস্পাতের রড যদি এটা হয়, তাহলে সে রেজিস্ট করবে জিনিসটাকে, সে অতটা যেতে চাইবে না, এগোতে চাইবে না। তো সেই কারণে সে রেজিস্ট করবে। এই যে রেজিস্ট করার যে ফোর্সটা, সেই ফোর্সটাকে যদি তুমি এই যে এর এরিয়া আছে, ক্রস সেকশনাল এরিয়া, এরিয়া দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি যে জিনিসটা পাবে, সেটা হচ্ছে স্ট্রেস বা পীড়ন। ঠিক আছে, তার মানে প্রত্যেক একক ক্ষেত্রফলে যতটা ও রিস্টোরিং ফোর্স, এই যে যেটা বলা হচ্ছে যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর বিকৃতি সৃষ্টি হলে বস্তুর ভেতরে তার স্থিতিস্থাপকতার জন্য যে প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, সেই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করার চেষ্টা করে। সে চেষ্টা করে যে যেন আমার বাহ্যিক যে বলটা আসছে, তাকে আমি বাধা দেব। তো এই প্রতিক্রিয়া বলের প্রতি একক ক্ষেত্রফলের মানকেই বলা হয় পীড়ন। তার মানে এই যে প্রতিক্রিয়া বলটা, মানে কি, যে একটা রড, সেটাকে আমি এদিক দিয়ে টানছি, আমি কত জোরে টানছি সেটা ইম্পর্টেন্ট নয়, এ আমার বলের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে, তার মানে এই যদি রাবারের হয় এ কম বল দেবে, এ যদি স্টিলের হয় সে বেশি বল দেবে।
সেই স্টিল বেশি বল দেয় বলেই আমরা এটাকে টেনে বড় করতে পারি না হাতে করে, এবং রাবার কম বল দেয় বলেই না আমরা এটাকে টেনে বড় করে দিতে পারি। তো এ কি বল দিচ্ছে আমার প্রতিরোধ করার জন্য, সেইটা ইম্পর্টেন্ট। তো এ যে বলটা দিচ্ছে তার প্রতি একক ক্ষেত্রফলে, মানে কি, মানে আমি এই জিনিসটাকে যেদিকে টানবো সেই দিক দিয়ে সেই জিনিসটাকে যদি আমি কেটে দিই, তাহলে আমি যদি এরকম ভাবে দেখি, তাহলে এর সামনের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা দিয়ে ভাগ করতে হবে। মানে এক্ষেত্রে আমি যেমন রডের ক্ষেত্রে বললাম যে এই যে সামনের যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে একটা ক্ষেত্রফল। আসলে তো রডটা 3 ডাইমেনশনাল বস্তু। এই যে ক্ষেত্রফলটা, এটা হচ্ছে এ ধরে নাও, এবং ও যে রিস্টোরিং, আমি এখান দিয়ে ফোর্স F1 দিচ্ছি, টানছি, এবং ও ধরো নিজে F2 বল নিজের দিকে দিচ্ছে, দিয়ে এই যে পুরো জিনিসটা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে তখন F1টা কিন্তু ইম্পর্টেন্ট নয়, F2 ডিভাইডেড বাই এটাকে বলা হবে স্ট্রেস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটা এখানে লেখা আছে যে স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এবং তার ডাইমেনশন বের করা খুবই সহজ, যে MLT স্কোয়ার হচ্ছে ফোর্স, এবং এরিয়া তো এল স্কোয়ার। কারণ কি, এরিয়া কি, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সুতরাং এল এল তো এল স্কোয়ার হবে। এবার তোমরা বলো যে ফোর্সের ডাইমেনশন তোমরা কি করে মনে রাখবে? আমি অনেকক্ষণ বকবক করলাম, ফোর্সের ডাইমেনশন কি করে মনে রাখবে? তোমাদের কি সব মুখস্থ করতে হবে, নাকি তোমাদের জানা সব থেকে সহজ, মানে তোমরা ফোর্সের ডাইমেনশন ধরো ভুলে গেছো, তাহলে কি করে বের করবে? কি করে বের করবে? যে কেউ কিছু একটা বলো। আচ্ছা, আমি কি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো? অবন্তিকা বলো। স্যার বল মানে তো ভর ইনটু ত্বরণ, এম হ্যাঁ, ইনটু ঠিক। এ। আর এখানে এমটা হবে এম, ভরটা বোঝাচ্ছে, আর ত্বরণ মানে তো এলটি মাইনাস টু। তাহলে হ্যাঁ, ফোর্সটা ঠিক। তো হচ্ছে MLT মাইনাস টু। হ্যাঁ, 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 ঠিক। আমি এটাই জানতে চাইছিলাম, যে এটাই হচ্ছে সব থেকে সহজ আমাদের ফর্মুলা, যেটা ফোর্সের ডাইমেনশনটাকে বের করে দিতে পারে। যে কোনো তোমাদের এটা মনে থাকলে এটাই সব থেকে সহজ, আরো আরো যা খুশি হতে পারে। তো যাই হোক, এরকম ভাবে আমরা তার ডাইমেনশনটা বের করবো। ধরো MCকিউ এক্সামে ধরো বলে দিল, কিন্তু তোমাদের তো এই বোর্ড এক্সামের জন্য এখন যে আমরা ক্লাস করছি, এখানে কোনো MCকিউ আশা করি আসবে না। তো পীড়ন প্রধানত দুই রকমের হয়। একটা হচ্ছে কি অভিলম্ব পীড়ন, মানে কি নর্মাল স্ট্রেস, এবং আরেকটা হচ্ছে স্পর্শকীয়, সেটা হচ্ছে যেটা সাইডে, যেটা আমি একটু আগে বললাম যে আকৃতির পরিবর্তন ঘটানোর জন্য যে জিনিসটা হয় সেটা। তো এটাই এখানে আমি আবার ভালো করে লিখেছি, যে যখন কোনো প্রযুক্ত বল বস্তুর তলের ওপর লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি ক্রিয়া করে, যেরকম আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এটা একটা রড, এবং এর যে আমার এরিয়াটা রয়েছে, এই এরিয়ার সাথে পারপেন্ডিকুলারলি ক্রিয়া করছে ফোর্স। তো তখন এটা হচ্ছে যে যে স্ট্রেসটা তৈরি করবে, সে স্ট্রেসটা হচ্ছে নর্মাল স্ট্রেস বা অভিলম্ব পীড়ন। তো বস্তুর তলের উপর লম্বভাবে ক্রিয়া করে, তখন যে পীড়নের সৃষ্টি হয় তাকে অভিলম্ব পীড়ন বলে। খুবই সহজ একটা চ্যাপ্টার, দেখো মানে এই জিনিসগুলো জাস্ট পড়তে হবে, এবং পড়লেই বোঝাও যাবে যে এটি সাধারণত দৈর্ঘ্য পরিবর্তন করে অথবা আয়তনের পরিবর্তন ঘটায়। অবশ্যই ঘটাবে, কারণ হচ্ছে এটা তো লম্বা হয়ে যাচ্ছে। তো ব্যাস। আর স্পর্শকীয় পীড়ন কি, যে যখন প্রযুক্ত বল বস্তুর তলের ওপর স্পর্শক ভাবে ক্রিয়া করে। মানে কি, যেরকম ধরো এটা একটা বাক্স আছে, ডাইরেক্ট এখানে কাজ করছে না, এর মাথা বরাবর ধরো কাজ করছে, তখন কি হবে, তখন জিনিসটা মানে পরের পার্টে ফোর্সটা কাজ করার পর জিনিসটা এরকম ভাবে হেলে যাবে, এরকম ব্যাপার। তো যখন কোনো প্রযুক্ত বল বস্তুর তলের ওপর স্পর্শক ভাবে বা প্যারালালি ক্রিয়া করছে, তখন পীড়নের সৃষ্টি হচ্ছে, তাকে স্পর্শকীয় পীড়ন বলা হয়। তো এটি মূলত আকৃতিগত পরিবর্তন ঘটায়, এখানে কিন্তু ভলিউমের কোনো চেঞ্জ হবে না, কারণ এই যে পুরো জিনিসটা, সেই জিনিসটা তো এটাই থাকবে, এটা জাস্ট আকৃতিটা চেঞ্জ হয়ে যাবে।
তো এটাই খুবই সিম্পল ব্যাপার। তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকলে তোমরা করবে, কারণ জিনিসটা খুবই সিম্পল বলে এই নয় যে বুঝতে না পেরেও আমি বেরিয়ে চলে যাবো, বোঝাটা দরকার। স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে সম্পর্ক কি? স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে যে সম্পর্কটা, সেটাই হচ্ছে এখানে মেন একটা কনসেপচুয়াল জিনিস, যেটা হুক বলে একজন সায়েন্টিস্ট বলেছিল। সেটাই হচ্ছে হুকসের বক্তব্য বা হুকসের ল বলে পরিচিত। তো পীড়ন হলো কারণ, বিকৃতি হলো তার ফল। বুঝতেই পারছো সেটাই হবে, এবং পীড়নের ফলেই বিকৃতির সৃষ্টিটা হচ্ছে, এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে এটা একটা ব্যাপার। যখন আমি ইলাস্টিসিটি বলছিলাম তখন কি বলেছিলাম, যে কোনো একটা বস্তু তার আকৃতির পরিবর্তন যখন হবে, সেই পরিবর্তনটা হওয়া থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। তো এই যে বাঁচানোর যে চেষ্টা করছে, সেইটা ততক্ষণই করবে একটা সীমা পর্যন্ত। মানে যতটা সীমা, যতটা, মানে এরকম না যে অনন্তকাল ধরে তুমি যতই ফোর্স দাও না কেন, যতই ফোর্স দাও না কেন ও বাঁচিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা সময় কি হবে, ও ব্রেক করে যাবে, ভেঙে যাবে। তো কতটা সময় পরে ও ভেঙে যাবে, সেই জিনিস, সেই ফোর্সটাকে বলা হয়, মানে যে পার্টিকুলার ফোর্স দিলে ওটা ভেঙে যাবে, সেইটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। মানে অতটা পর্যন্ত ও স্থিতিস্থাপকতা দেখাবে, তারপরেও ভেঙে যাবে। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে এই হুকসের লটা কিন্তু প্রযোজ্য। সেটা হচ্ছে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি। মানে কি, যতটা তুমি পীড়ন দেবে ততই হচ্ছে বিকৃতিটা হবে। এবার এইটাই, এটা এখানে বলেনি যে হুকস লটা কি, যে হুকস ল হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা বলা খুবই ইম্পর্টেন্ট, কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন এবং সৃষ্ট বিকৃতি একজন অন্যজনের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক। তো কেবলমাত্র স্থিতিস্থাপক সীমা পর্যন্ত কিন্তু এটা প্রযোজ্য। সীমা অতিক্রম করলে স্ট্রেস আর স্ট্রেন আর সমানুপাতিক থাকে না। হতে পারে সেটা ভেঙে গেল, হতে পারে যে অল্প বল প্রয়োগ করলেই বেশি স্ট্রেন হয়ে যাচ্ছে, মানে বেশি আকৃতির পরিবর্তন ঘটছে, অনেক কিছু হতে পারে। কিন্তু তার আগে পর্যন্ত যত বেশি স্ট্রেস তত বেশি স্ট্রেন, যত বেশি স্ট্রেস তত বেশি স্ট্রেন, ঠিক আছে, এই জিনিসটা হতে থাকবে। তো এটাকেই বলা হচ্ছে হুকস এর সূত্র। এবং এইটা যেমন এই 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 যে সিমুলেশনটা এখানে খুব ভালোভাবে বোঝা যায়, যে ধরো হচ্ছে এই একটা আমার কাছে স্প্রিং আছে, এই স্প্রিংটা একটা নর্মাল জায়গায় আছে, কিন্তু যখনই আমি এর ওপর একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই করব, এই যে লাল যেটা, সেটা হচ্ছে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি। আর এই যে সবুজ যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যেটা হচ্ছে 0.320 মিটার, ও মেন যে পজিশন সেখান থেকে সরছে। তো তোমরা দেখবে যে যে ফোর্সটা এখানে দেওয়া হচ্ছে, সেই যে ফোর্সটা, সেই ফোর্স এবং ও যতটা সরছে সেটাই তো তার হচ্ছে স্ট্রেন, সেটাই তো তার বিকৃতি, মানে দৈর্ঘ্য প্রসারিত হয়ে যাচ্ছে যতটা এক্সট্রা, সেটাই হচ্ছে বিকৃতি। তো এই দুটোর অনুপাত কত? ঠিক আছে, এটা একটা একটা ধরো মজার খেলা খেলে দেখি আমরা, যে এক্ষেত্রে ফোর্স দেওয়া হচ্ছে 128 নিউটন, এবং তার জন্য তার যে আহ, প্রসারিত হচ্ছে ও, সেটা হচ্ছে 0.320 মিটার। এবার তোমরা আমাকে এখন অনেক বলবে যে এই দুটোর অনুপাত কত, অনুপাত কত। তোমরা ক্যালকুলেটরও ব্যবহার করতে পারো, এটা জাস্ট শেখার জন্য, যে আমি যে বলটা দেওয়া হচ্ছে, সেই বল আর তার যে বিকৃতি ঘটছে, সেই বিকৃতির অনুপাতটা কত। বুঝতে পারছো আমি প্রশ্নটা কি করছি? অনেক, হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছো আমি কি জিজ্ঞেস করছি? হ্যাঁ স্যার, বল আর দৈর্ঘ্য বৃদ্ধির বৃদ্ধির অনুপাতটা। হ্যাঁ, অনুপাতটা কত? উম, এখানে যদি 128 বাই হুম 0.32 মিটার করি, 320 মিটার হুম করি, হুম তাহলে তাহলে আসছে
0.390 আসছে। 128 কে 30 পয়েন্ট আচ্ছা থ্রি টু দিয়ে ভাগ করলে কত আসছে? 0 পয়েন্ট আচ্ছা, কত কত? 400 400 আসছে তো? ঠিক আছে, কোনো 400। অসুবিধা নেই, 400 আসছে, ওকে। ঠিক আছে, এবার আমি জিনিসটাকে চেঞ্জ করব, আমি আরো বেশি ফোর্স দেব। ওকে, আমি আরো বেশি ফোর্স দেব। এবার দেখতে পাচ্ছ তোমরা যে আমি কতটা ফোর্স দিয়েছি, এবং তার ফলে পরিবর্তনও হয়ে গেছে। ঠিক আছে, তার যে লেন্থ, এবার এই রেশিওটা আমাকে অঙ্কিতা বলবে যে কত হচ্ছে। অঙ্কিতা আমাকে বলবে যে এখন যে আমার সিচুয়েশন, অনেক একটু আগে যে রেশিওটা বললো যে আমাকে করে দেখালো যে ভাগ করলে কত হচ্ছে, এখন কত হচ্ছে। যে আমি একটা ফোর্স দিচ্ছি এবং কতটা যে ডিস্টেন্স সরে যাচ্ছে, সেটা কত হচ্ছে এখন। অঙ্কিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলছি। হুম হুম হুম। আস্তে আস্তে। স্যার কত ফোর্সটা কতটা হচ্ছে, মানে এটা ওই ডিস হুম হুম, কি মনে হচ্ছে? স্যার এই রেশিওটা তো সবসময় একই থাকবে। হ্যাঁ এই স্যার রেশিওটা ওই মানে সবসময় একই থাকবে কি থাকবে না, সেটা আমি জিজ্ঞেস করছি কি। হ্যাঁ স্যার একই থাকবে, 400 হচ্ছে একই তো। থাকবে স্যার, 400 হচ্ছে তোটাই, হ্যাঁ। 400 হচ্ছে, এক্স্যাক্টলি। তার মানে এইটা মানে হুকস কি করেছিল, হুকস হচ্ছে এই জিনিসটাকেই ক্যালকুলেট করেছে এবং দেখেছে যে যত তুমি ফোর্স দিচ্ছ, তত ও যে ডিস্টেন্সটা যাচ্ছে, সেই যে অনুপাতটা, সেই অনুপাতটা সবসময় একই থাকবে। তো সেই কারণে এই যে ফোর্স, উনি বললেন যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু, মানে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এরকম বললেন যে স্ট্রেস ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, সেইটা ইন্টু স্ট্রেন। এই যে কনস্ট্যান্টটা, এইটা ডিফারেন্ট হতে পারে। তোমরা একটু আগেই দেখলে যে এই কনস্ট্যান্টটার ভ্যালু কত হচ্ছিল, 400। তো 400 হচ্ছে ওই স্প্রিংটার জন্য। রেশিওটা একই থাকবে বলা হচ্ছে, রেশিওটা কি হবে সেটা কিন্তু বলা হয়নি। তুমি যদি স্প্রিং চেঞ্জ করে নাও, তুমি যদি লোহা নাও, কাঠ নাও, অন্য কিছু নাও, যা খুশি নাও, তো এক একটা জিনিসের জন্য এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা ডিফারেন্ট হবে, কিন্তু ওই জিনিসের জন্য ওই ভ্যালুটা কিন্তু ফিক্সড থাকবে। যেরকম আমাদের এক্সাম্পলে এই যে স্প্রিং এর ব্যাপারটা, এই স্প্রিং এর ক্ষেত্রে জিনিসটা ছিল 400। তোমাদেরকে যদি আমি আগে দেখাই, আমি এটা আগে দেখাইনি, সেটা হচ্ছে আমি এটা অনেকক্ষণ আগেই স্প্রিং কনস্ট্যান্ট 400 নিউটন পার মিটারে সেট করে রেখেছি। তাই আমি জানি যে যখনই আমি কিছু এটা চেঞ্জ করব, তো এটা রেশিওটা 400ই হবে। তাহলে যদি আমি এই জিনিসটাকে কমিয়ে 200 করে দিই, তাহলে কি হবে? তখন তোমরা দেখো যে এখানে আমি ওকে 200 নিউটন দিয়েছি, এবং সেই কারণে ওর যে দৈর্ঘ্য প্রসারিত হয়েছে সেটা কত হয়ে গেছে, 1 মিটার। তার মানে 200 ডিভাইডেড বাই 1 করলে কত হবে, 200। এবং এই যে 200 যে রেশিওটা, এটা সব সময়ই একই থাকবে। এখন যেমন ধরো এখন হচ্ছে 104 ডিভাইডেড বাই 0.52, এই জিনিসটাও হবে সবসময় 200। তার মানে এটা ডিপেন্ড করছে স্প্রিং এর প্রপার্টির ওপর। ঠিক আছে, তো এটাই এটাই হচ্ছে হুকসের ল, যে আমি স্ট্রেস বাই স্ট্রেন যদি করি, তাহলে জিনিসটা সবসময় সঞ্চিত থাকছে। এবং তোমাদেরকে আরো ইন্টারেস্টিং যে জিনিসটা যেটা বলার, সেটা হচ্ছে এই যে এই যে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন যে জিনিসটা বলা হচ্ছে পীড়ন অ্যাপ্লাই, এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই ডিসপ্লেসমেন্ট, কারণ এটা একটা ওয়ান ডাইমেনশনাল ব্যাপারে বলা হচ্ছে। তো সেই কারণে ফোর্স ডিভাইডেড বাই এরিয়াটাকে কি বলা হচ্ছিল, স্ট্রেস বলা হচ্ছিল। তো এখানে এরিয়াটা হচ্ছে 1, এরিয়াটা ইম্পর্টেন্ট নয়। এখানে যেটা হচ্ছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, একই জিনিস। স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন,
বা যদি আমি বলি ওটাকে কি বলে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, তো সেই জিনিসটাই এখানে হচ্ছে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। তো এই যে অ্যাপ্লাইড ফোর্স, তোমরা এখন এই গ্রাফটা লক্ষ্য করো, এইগুলো হচ্ছে কনসেপ্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে অ্যাপ্লাইড ফোর্সটা আমি ওয়াই অ্যাক্সিসে যদি ড্র করি, তাহলে ডিসপ্লেসমেন্টের সঙ্গে এটা একটা কনস্ট্যান্ট একটা স্লোপ নিয়ে থাকবে। তোমাদেরকে যখন আমি হয়তো পরে আবার পড়াবো, যে বা এটা আমি হয়তো আগে বলেওছি, যে যে কোনো স্ট্রেট লাইনের যে স্লোপ, স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে যে সেই জিনিসটা কতটা কিরকম ভাবে হেলে আছে, কতটা অ্যাঙ্গেল করে আছে। যদি এরকম হয়, তো এখানে এই যে এই যে অ্যাঙ্গেল, এই যে একটা স্ট্রেট লাইন হচ্ছে, এটা যদি হয় ওয়াই, এটা যদি হয় এক্স, তাহলে এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা দিয়ে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে তার লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা হবে। ট্যান থিটা সমান লম্ব, মানে এটা যদি ধরো লম্ব, এল ফর লম্ব এবং ভি ফর ভূমি হয়, ঠিক আছে, তাহলে এল বাই ভি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওই জায়গাটার ওই যে সরলরেখাটা, সেটা স্লোপ। তো এই যে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসে কি আঁকা ছিল? ওয়াই অ্যাক্সিসে আঁকা ছিল হচ্ছে ফোর্স, এবং এখানে কি ছিল? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। তো পুরো ঘটনাটা এই স্ট্রেট লাইন বরাবর ঘটবে। তার মানে যে কোনো পয়েন্ট যদি আমি নিই, সেই পয়েন্টে একটা আমার পার্টিকুলার ফোর্স থাকবে, এবং সেই পয়েন্টে আমার একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট থাকবে। ধরে নাও F1 ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে D1। তো তাহলে আমরা যদি ডিসপ্লেসমেন্ট এটা বাই এটা করি, এটা বাই এটা মানে কি, এই এই যে লেন্থটা, এটা কি এটাই F1, কারণ এই লেন্থটাই তো এই লেন্থটা, তাই না? এই লেন্থটাই তো এই লেন্থটা, তার মানে এটাই হবে F1। পাই যদি আমরা করি D1, তাহলে কি পাবো আমরা? ট্যান থিটা। এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে ট্যান থিটা সমান F1/D1। তো হুকস বলছে যে এটা সব সময় কনস্ট্যান্ট থাকবে, তার মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। এবং এইখানে যদি আমি একটা নিই, ধরো পার্টিকুলারলি এই পয়েন্টটাতে, সেই পয়েন্টটাতে আমার এটা হবে ধরো F2, তখন এটা হবে কত? D2। ঠিক আছে, তো F2/D2, F2/D2 সমানও তো কি হবে? ট্যান থিটাই হবে, কারণ তো এই এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? বুঝতে পারছো তো, এটা তো একটাই সমকোণী ত্রিভুজ। তুমি যত দূরেই নাও না কেন, যত বড়ই করো না কেন, বা যত ছোটই করো না কেন, জিনিসটা তো, এই থিটাটা তো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই থিটাটার যে ট্যান থিটাটা, সেই ট্যান থিটাটা আমরা যখন তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম, তখন আমি ট্যান থিটা সমান 400 করে রেখে দিয়েছিলাম। ট্যান থিটা সমান আমি 400 করে রেখে দিয়েছিলাম, এবং তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে বলো F/D সমান কত হচ্ছে। তো F/D যাই নাও না কেন, এই সরল রেখাটার উপর F/D তুমি যাই নাও না কেন, সেগুলো তো ধরো তুমি ছোট ত্রিভুজটা নিয়েছো, তাহলে এটা বাই এটা সমানও ট্যান থিটা হবে। বড় ত্রিভুজটা নিয়েছো, তাহলে এটা বাই এটা সমানও ট্যান থিটা হবে। তার মানে ট্যান থিটা যদি আমি ফিক্স করে দিই, তাহলে কিন্তু জিনিসটা একই থাকছে। তো এটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি, যে এই যে গ্রাফের যে নলেজ গুলো, সেগুলো আমি আবার পরে তোমাদের না হয় বলবো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, এই যে গ্রাফের যে ট্যান থিটার ভ্যালুটা বাড়বে না কমবে, সেটা কি? সেটা ট্যান থিটাটা একটু আগে 400 ছিল আমি বললাম। তার মানে আমি যদি এই যে স্প্রিং কনস্ট্যান্ট, বা যে স্থিতিস্থাপকতার যে ধ্রুবকটা যেটা এই টার্মটাতে আছে, তো ওইটা যদি বাড়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে। ঠিক আছে, যেমন ধরো এখন আছে 200। 200 হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা আমি জিজ্ঞেস করছি চিরন্তনকে। চিরন্তন আমাকে বলবে যে এই যে 200 থেকে আমি যদি 300 করি, তাহলে অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? কোন অ্যাঙ্গেলটা? আশা করি বুঝতে পারছো কোন অ্যাঙ্গেলটা। না বুঝতে পারলে জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কনসেপ্টটা ইম্পর্টেন্ট, বোঝা স্যার ইম্পর্টেন্ট। তো অ্যাঙ্গেল আমি যদি বাড়তে পারে। বাড়তে পারে নাকি কমতেও পারে? আমি যদি 200 থেকে 300 করি, কোনটাকে 200 থেকে 300 করছি? স্প্রিং কনস্ট্যান্ট থাকে। স্প্রিং কনস্ট্যান্ট। হুম, স্প্রিং কনস্ট্যান্ট মানে কি? স্প্রিং বল ধ্রুবক। হুম, যেটা আমি একটু আগে দেখালাম, যে যেমন ধরো এখন এখন তোমরা যদি
48, এই যে ধরো হচ্ছে আমি একটা পার্টিকুলার জায়গায় নিয়ে আসছি, ধরো এটাকে অঙ্ক করার সুবিধার্থে এটাকে 100 করে দিলাম। 100 ডিভাইডেড বাই যদি তোমরা 0.5 করো তাহলে কত হয়? 200। 200। এটাই আমি দেখাচ্ছি যে ধরো আমি এখানে এটা 200ই করে রেখেছি, এটাকেই স্প্রিং কনস্ট্যান্ট বলে, ঠিক আছে? এটা আমি 200 করে রেখেছি, তাই যে কোনো পয়েন্টে এই যে রেশিওটা এটা 200 হবে। ধরো হচ্ছে তুমি ধরো 70 করলে, বা যে কোনো পয়েন্টে ধরো 80 ডিভাইডেড বাই 0.4 কত হবে? 200ই হবে, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটাকে আমি বলছি, এই যে এটাকে আমি গ্রাফের মধ্যে দেখিয়েছি। আমি জানতে চাইছি এই যে গ্রাফটা যে যে সরলরেখাটা তৈরি করছে, সেই সরলরেখাটা অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে মানে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিসের সাথে যদি এটা বাড়বে নাকি কমবে, এটাই এখানে মেন কনসেপচুয়াল। এরপরে হচ্ছে আমরা খুব দ্রুত করে নেবো। জাস্ট এটা আমি চিরন্তনকে জিজ্ঞেস করে নিই যে বলো যে এটা আমি 200 থেকে যদি 400 করি তাহলে এই সরল রেখাটা দেখতে কিরকম হবে। ঠিক আছে, আমি এটা ধরো তোমাকে এরকম ভাবে জিজ্ঞেস করছি। ধরো আমি যদি বলি যে স্প্রিং কনস্ট্যান্ট, ধরো আমি এখানে এটা বলছিলাম থিটা, তাহলে যে কোনো একটা পার্টিকুলার ফোর্স ধরো হচ্ছে এটা হচ্ছে এফ, তো এফ বাই ডি সমান ধরো 200। আর একটা, তার মানে 200 মানে কি হবে? ট্যান থিটা, কারণ এফ বাই ডি সমান 200, তার মানে এফ বাই ডি মানে কি লম্ব বাই ভূমি, তার মানে সেটা হচ্ছে ট্যান থিটা। তো আরেকটা আমি যদি জিনিস নিই, যেখানে আর এই ট্যান থিটাটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর যে ধ্রুবক সেটা। তো এবার আমি যদি স্প্রিং কনস্ট্যান্টটাকে বাড়াই তাহলে থিটার পরিমাণ বাড়বে নাকি কমবে? স্যার এখানে থিটার পরিমাণ বাড়বে। অবশ্যই বাড়বে, এটাই জানতে চাইছি, খুব সহজ জিনিস, ঠিক আছে? সেটাই দেখবে কি হবে। এই গ্রাফটা দেখার চেষ্টা করো, আমি এটাকে যখন 200 থেকে 300 করছি, 400 করছি, বুঝতে পারছো কি হচ্ছে? অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, বাড়ছে তো। আমি ধরো 100 করলাম, 100 থেকে ধরো 400 করলাম, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে তোমাদের কনসেপ্ট যখন দ্রুত অঙ্ক করতে হবে বা দ্রুত বুঝতে পারতে হবে। তো তোমাদের মাথায় যেন এই জিনিসগুলো খুব সহজেই ঢুকে যায় যে আচ্ছা স্লোপ মানে কি, মানে এই জিনিসগুলো ক্যালকুলাসের যে জিনিসগুলো সেগুলো না হয় নিয়ে না হয় আমি যখন আবার কম্পিটিটিভের যে এগুলো বললাম সেগুলো যখন বলবো তখন না হয় বলবো। তো আজকে আমি জাস্ট এই অল্প করে এটা বলে নিলাম একটুখানি, জাস্ট আর কিছু না। এবার আমাদের মেন টপিকে চলে আসি। তো দৈর্ঘ্য যে বিকৃতি হচ্ছে, তো সেটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটিউডিনাল স্ট্রেন। তো অনুদৈর্ঘ্য বিকৃতি একটা মাত্রাহীন রাশি, এর কোনো একক নেই। আর লংগিটিউডিনাল স্ট্রেস মানে কি, যে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। তার মানে কি এখানে দেখো বলা হচ্ছে এমজি বাই এ। কেন এমজি বলা হচ্ছে? কারণ কি ধরো কোনো জিনিস যখন ঝুলছে, ধরো একটা তারের মধ্যে একটা মাস ঝুলছে এখানে, তো তার মানে কি এই যে তার, এই তারের ওপর এইখানে যদি মাস থাকে এম, যদি ভর থাকে এম, তাহলে অভিকর্ষজ ত্বরণ যদি হয় জি, তাহলে কি হবে? এর ওপর যে প্রযুক্ত বল পৃথিবী দ্বারা সেটা কি হবে? এমজি। সেটা যেহেতু এমজি, এবং এই যে তারের যদি ক্রস সেকশনাল এরিয়া নেওয়া হয়, সেই ক্রস সেকশনাল এরিয়া যদি হয় এ, তাহলে স্ট্রেস কি হবে? স্ট্রেস বা পীড়ন হবে এফ বাই এ। তো এফ মানে কি এমজি বাই এ, তাই তো? যারা যারা গ্র্যাভিটেশনের ক্লাসে ছিলে তারা আমাকে একজন বলো যে জ্যোতিষ্মান, যে জি এর ভ্যালুটা কত হয়? জি ক্যাপিটাল এম, না 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 ওই ভ্যালু না, ওরকম ভাবে না, এক্সপ্রেশনটা কি হয়? না 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 না, আমি জাস্ট সেটাই জানতে চাইছি যে দেখো যে যেরকম আমি জাস্ট একটুখানি জি যেহেতু এলো সেই কারণে একটু রিভাইজ হয়ে যাবে। সেটা কি না, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। নিউটন কি বলেছিল?
নিউটন কি বলেছিল? ফোর্স ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স সমান মাস ইনটু অ্যাক্সিলারেশন অবশ্যই হবে। তার মানে এই যে অ্যাক্সিলারেশনটা সেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হবে। তাহলে এই যে এম এম কেটে যাবে এবং জি এর ভ্যালুটা হবে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, জাস্ট রিভিশন, আগেরটাও টুক করে রিভিশন হয়ে গেল। ঠিক আছে, চলো এবার হচ্ছে ইয়ংস মডিউলাস। ইয়ংস মডিউলাস কাকে বলে? যে স্থিতিস্থাপকতা সীমার মধ্যে আবার যে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ংস মডিউলাস বলে। ঠিক আছে, তার মানে কি অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে এবং অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে সেই দুটো জিনিস আগে ডিফাইন করে দেওয়া হলো। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন এবং এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। বাট এইটা ডিভাইডেড বাই এটা, সেইটাকে বলা হয় ইয়ংস মডিউলাস। ঠিক আছে, তো ইয়ংস মডিউলাস তার মানে কি? তার মানে হচ্ছে একটু আগেই আমরা দেখলাম যে ধরো কোনো একটা তারের ওপর, কোনো একটা তারের সাথে নিচে এই মাছটা ঝুলছে, এখানে যে ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, তো একটু আগেই তার অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি দেখলাম। অনুদৈর্ঘ্য পীড়ন কি ছিল? যে আমি কি বললাম যে এমজি, যে মাছটা ঝুলছে, ডিভাইডেড বাই তার এরিয়া। এবং অনুদৈর্ঘ্য পীড়ন বিকৃতি কি ছিল? যে কতটা পরিবর্তন হচ্ছে, এল এর পরিবর্তন, মানে ছিল হচ্ছে আমার ধরো প্রথমে এল, তারপরে হয়ে গেল ক্যাপিটাল এল প্লাস এল। তাহলে কি হচ্ছে? ক্যাপিটাল, এইটা হচ্ছে আমার বিকৃতি হচ্ছে। তো এখন এইটাকে আর এইটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হচ্ছে? এমজি বাই এ ডিভাইডেড বাই, তার মানে উপরে এল হয়ে গেল নিচে এল হয়ে গেল, তার মানে কি এমজি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। এটাকে বলা হয় ইয়ংস মডিউলাস, ওয়াই। বুঝে গেছো? খুবই সিম্পল জিনিস, জাস্ট মনে রাখতে হবে যে ইয়ংস মডিউলাস কাকে বলে। দ্যাটস অল। এবার হচ্ছে ঝুলন্ত দণ্ডের ওপর। এটা দেখবে তোমাদের বইয়ে থাকে যে একটু আগে আমরা কি করছিলাম, যে একটা তার ছিল, তারের মধ্যে এই মাছটা ঝুলছিল। তার মানে কি এই যে মাছটা, সেই মাছটা তারের একদম এন্ডে ঝুলছে, তো তারের আলাদা করে কোনো মাছ নেওয়া হয়নি, এইটার যা মাছ ছিল সেই মাছটাই ঝুলছিল। তো তাহলে কিন্তু যদি একটা দণ্ড থাকে, দণ্ড মানে কি এই তারটারও একটা মাছ আছে। এই তারটার যদি একটা মাছ থাকে তাহলে আমরা ধরবো যে এই যে পুরো মাছটা সেটা এর মিডিলে কেন্দ্রীভূত হয়ে আছে। এবং আমরা এরকম এটাকে ধরতে পারি যে এই পুরো মাছটা যেন এরকম, যে এই আধখানা অব্দি কিছু নেই এবং এই পুরো মাছটা যেন একটা এমজির মতো করে নিচের দিকে হয়ে তারের মধ্যে ঝুলছে। কারণ কি তারের কোনো নিজস্ব মাস ছিল না যখন ক্যালকুলেশনের সুবিধার্থে, তো দণ্ডের জন্য কি হবে যে ওই জিনিসটা এরকম ভাবে ধরা হবে। তো এক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে লেন্থটা, যে আসল যে লেন্থটা সেটাকে ক্যাপিটাল এল বাই 2 ধরা হয়। ঠিক আছে, তো ক্যাপিটাল এল বাই 2 যদি হয় তাহলে আমার স্ট্রেস বাই স্ট্রেন কি হবে? যে এমজি, কেন কি কারণ হচ্ছে এর যে আসল লেন্থটা সেটা হচ্ছে টোটাল যে লেন্থ তার হাফ। এবং মানে এরকম করে ধরা হচ্ছে যে পুরো মাসটা যেন নিচের দিকে আছে, এখানে সঞ্চিত আছে, আর ওপরটা হচ্ছে কিছু মাসলেস। তাহলে কি হচ্ছে যে স্ট্রেস কি হবে? এমজি বাই এ, এটা তো যেমন ছিল তেমনই থাকবে। আর কি হচ্ছে যে স্ট্রেন যে জিনিসটা সেটা কি হচ্ছে? এল, মানে কি যেটা কতটা চেঞ্জ হচ্ছে, এল ডিভাইডেড বাই আমার প্রাথমিক যে এলটা ছিল সেটা কত ছিল, সেটা ছিল এল বাই 2। তো জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে যে জিনিসটা হবে সেটা হবে এটা, এমজি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু 2L, এটাকে বলা হচ্ছে ওয়াই। এবার এখান থেকে এরকম কোয়েশ্চেন আসে যে ইয়ংস মডিউলাস আমি বলে দিলাম কোন একটা, এই যে ইয়ংস মডিউলাস এটা ডিপেন্ড করছে কি এটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর। তো আমি যদি ইয়ংস মডিউলাস বলে দিই এবং বাকি সমস্ত কিছু বলে দিয়ে বলি যে এর ওপর এর মাস এত হলে এর যে দৈর্ঘ্য যে প্রসারণ কতটা হবে সেটা কি হবে, এরকম অঙ্ক আসে বারবার। তো এই অঙ্কটা কিরকম করে করবে তোমরা? এই ফর্মুলা থেকে কতটা চেঞ্জ হচ্ছে লেন্থের সেটা বের করতে হবে। মানে এই যে চেঞ্জ ইন লেন্থ সেটাকে কি করে বের করবে? সেটা হচ্ছে স্মল এলটা। তো স্মল এল মানে কি? সেটা হচ্ছে এমজি এল
ডিভাইডেড বাই 2a ইন্টু ওয়াই। তো এটাই এখানে লেখা হয়েছে। এই ফর্মুলাটা দিয়ে অনেক প্রশ্ন আসে। আমি অঙ্ক একটু পরে এখানে করিয়ে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝে যাবে যে কি হচ্ছে। দেখো, সবাই এবার করার চেষ্টা করো আমার সাথে সাথে। যে এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ করে অপর প্রান্তে এফ বল প্রয়োগ করা হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হয় এল। এখন 2l দৈর্ঘ্য এবং 2r ব্যাসার্ধ বিশিষ্ট অপর একটি একই ধাতু নির্মিত তারের প্রান্তে 2f বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে কত? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, এরকম প্রশ্নই তোমাদেরকে দেওয়া হবে। তো এই প্রশ্নটা কিরকম ভাবে তোমরা ট্যাকেল করবে? যে এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ, অপর প্রান্তে এফ বল প্রয়োগ করা হচ্ছে। তার মানে কি, এই হচ্ছে আমার একটা প্রান্ত আবদ্ধ এবং এর লেন্থ হচ্ছে এ, এবং এর যে ব্যাসার্ধ, এটা একটা তার, এবং এর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং অপর প্রান্তে এফ বল প্রয়োগ করা হচ্ছে। তো এখানে আমার এদিকে হচ্ছে এফ বল প্রয়োগ করা হচ্ছে এবং তারের বৃদ্ধি যতটা হচ্ছে সেটা হচ্ছে এল। এল হচ্ছে এইদিকে বৃদ্ধি হচ্ছে। তো এখন তার মানে এই যে এখান থেকে তোমাদেরকে একটা জিনিস মাথায় আনতে হবে। সেটা কি, যে আচ্ছা এখানে এটা হচ্ছে এল, ওকে। তার মানে ইয়ংস মডিউলাস আমরা কি দেখলাম একটু আগে, সেটা কি দেখলাম, যে mgl বাই এ ইন্টু, এটা এটা তো 2l বলা আছে, 2l হচ্ছে এই রডের জন্য, কিন্তু তারের জন্য কি দেখেছি যে mgl ডিভাইডেড বাই al। তো এটা যদি হয় তাহলে ইয়ংস মডিউলাস তো কোন একটা পার্টিকুলার জিনিসের জন্য ফিক্সড থাকবে, এটা তো ওই জিনিসটার প্রপার্টি। তো ইয়ংস মডিউলাস আমরা যদি এখান থেকে বের করি তাহলে কি হবে, এটা mgl ডিভাইডেড বাই a ইন্টু l, এটা হচ্ছে ফিক্সড। এবার এটা ফিক্সড মানে জিনিসটা ওই জিনিসটা। এবার কি হবে, যে আমাকে বলেছে যে আরো একটা ওই সেম মেটেরিয়াল, যেটা হচ্ছে দৈর্ঘ্য 2l এবং ব্যাসার্ধ 2r, তাহলে অপর একটি ধাতু, ওই একই ধাতু নির্মিত, এটার মানে কি, এটার মানে হচ্ছে ইয়ংস মডিউলাসটা সেম, তারের প্রান্তে 2f বল প্রয়োগ করা হচ্ছে। তার মানে স্ট্রেস বাই স্ট্রেনটা আমার একই হবে, তাহলে তারের দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাবে? চলো আমার সাথে করার চেষ্টা করো। তো এটার মানে হচ্ছে এমজিটা আসলে কি ছিল, ফোর্স বাই এল, ফোর্স ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু এল। এবারে যে এ, এ মানে কি, এ মানে এরিয়া, এরিয়া কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার, কারণ এটা হচ্ছে গোল। তো এরিয়ার সঙ্গে কি সম্পর্ক, আর স্কোয়ার। তার মানে এবার আমাকে দেখতে হবে যে এই যে এল, এবার আরেকটা যে তার সেটার ক্ষেত্রে এল এর জায়গায় আমরা লিখবো 2l, এফ এর জায়গায় আমরা লিখবো 2f, কারণ 2f বল প্রয়োগ করা হয়েছে। এ যে জিনিসটা, এর এ হচ্ছে এখানে ছিল হচ্ছে, আমরা লিখে দেবো পাই আর স্কোয়ার, এবং পরেরটার হচ্ছে কি পাই ইন্টু 2r স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার। তো এইটা যদি হয় এল এবং এইটা যদি ধরো হয় L1, তাহলে আমাকে L1টা বের করতে বলা হচ্ছে, এবং ইয়ং মডিউলাসটা সেম, তার মানে এইটাও যা ছিল এফ এল বাই এল ইন্টু পাই আর স্কোয়ার। তো এফ এল কেটে গেল, এফ এল এদিকে কেটে গেল, উপরে রইল 4, নিচে হচ্ছে পাই ইন্টু, পাইটাও কেটে গেল, সুতরাং পাই কিছু রইলো না এখানে, যেটা রয়েছে সেটা হচ্ছে 4, আর স্কোয়ারও কেটে গেল, ইন্টু L1 ইজ ইকুয়াল টু 1/a। তার মানে 4ও এখানে কেটে গেল, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে L ইজ ইকুয়াল টু L1। তার মানে একই যে ধাতু দিয়ে যদি তৈরি হয় জিনিসটা, সেই জিনিসটাকে যদি তার মানে এখানে দেখো সবকিছুই ডবল করে দেওয়া হয়েছে, এলটাকে বৃদ্ধি করে 2l করে দেওয়া হলো, আরটাকে বৃদ্ধি করে 2r করে দেওয়া হলো, এবং এক প্রান্তে যে বলটা দেওয়া হচ্ছিল
সেই বলটাও বৃদ্ধি করে 2f করে দেওয়া হলো। তাহলে জিজ্ঞেস করছে যে প্রথম ক্ষেত্রে যদি বৃদ্ধি হয়ে থাকে এল, তাহলে পরের ক্ষেত্রে কতটা বৃদ্ধি হবে? পরের ক্ষেত্রেও কিন্তু এলই দৈর্ঘ্য বৃদ্ধি হবে। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা হয়েছে জ্যোতিষ্মান? বোঝা গেছে তো? জ্যোতিষ্মান ঘুমিয়ে পড়েছো? ঠিক আছে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে এ এবং বি একই ধাতু নির্মিত তারের, তো তাদের দৈর্ঘ্যের অনুপাত 1:2, ব্যাসের অনুপাত 2:1। যদি তার দুটিকে একই বল দ্বারা টান দেওয়া হয় তবে এ ও বি তারের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত? এখানে ওই দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত জিজ্ঞেস করা হয়েছে এবং বলেছে একই ধাতু নির্মিত, মানে কি ইয়ংস মডিউলাসটা সমান। ঠিক আছে, তো একটু আগেই আমরা কি দেখলাম যে ইয়ংস মডিউলাস মানে কি, যে mgl ডিভাইডেড বাই al। mg মানে কি, আসলে কি ফোর্সটা নিচে আসছে, তার মানে আমরা এটাকে ফোর্স ইন্টু এল লিখবো, আর নিচেরটাকে আমরা লিখবো এ, সরি ওপরেরটা হচ্ছে স্মল এল। ফোর্স ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল, এ ইন্টু স্মল এল। এটা একই ধাতু নির্মিত হলে এই জিনিসটা একই হবে। এবার তাদের দৈর্ঘ্যের অনুপাত 1:2 এবং ব্যাসের অনুপাত 2:1। আচ্ছা, এরিয়া, এরিয়া মানে পাই আর স্কোয়ার। তো আর মানে কি? আর মানে d/2, যেখানে আর যদি ব্যাসার্ধ হয় তাহলে ডি হচ্ছে ব্যাস। তার মানে ব্যাসার্ধ কি, ব্যাসের অর্ধেক। তার মানে আর এর জায়গায় আমি এটা ব্যাসার্ধেরটাকে আমি ব্যাসের ফর্মুলায় নিয়ে যেতে পারি, কারণ এখানে ব্যাসের অনুপাত বলেছে। ঠিক আছে, তার মানে আমরা এটা লিখতে পারি এরিয়া মানে π/2 ইন্টু ডি স্কোয়ার, সরি π/4, কারণ এটা আর যেহেতু 2 আছে 2 এর স্কোয়ার হয়ে গেল, তো π/4 ইন্টু ডি স্কোয়ার। তার মানে ইয়ংস মডিউলাসটা আসলে কিসের কিসের ওপর নির্ভরশীল, কারণ একই বল দিয়ে টান দেওয়া হয়েছে, সুতরাং বলটা আমরা কেটে দিতে পারি। তাদের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে, তার মানে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, এবং আহ তাদের যে এরিয়া তার সঙ্গে ব্যস্তানুপাতিক। এরিয়ার সঙ্গে ব্যস্তানুপাতিক মানে কি, ডি স্কোয়ার এর সঙ্গে ব্যস্তানুপাতিক। তার মানে আমরা এরকম ভাবে লিখতে পারি যে ইয়ং মডিউলাসটা তো সমান, তো তার মানে আমরা লিখতে পারি এইটা সমান, ধরো F1L1 ডিভাইডেড বাই A1L1, মানে এটা ধরো প্রথম তারের ক্ষেত্রে, ইজ ইকুয়াল টু কি হবে, দ্বিতীয় তারের ক্ষেত্রে ধরো দ্বিতীয় অন্য কোনো ফোর্স দেওয়া হচ্ছে, তাহলে F2L2 ডিভাইডেড বাই A2L2, এটা লিখতে পারি। এবার বলছে যে একই ফোর্স দিয়ে টানা হচ্ছে, একই বল, তার মানে কি F1 ইজ ইকুয়াল টু F2, তার মানে এটা আর এটা আমরা কেটে দিতে পারি। এরপরে বলা হচ্ছে তাদের দৈর্ঘ্যের অনুপাত 1:2, তার মানে L2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু L1। তো তার মানে আমরা এটাকে লিখতে পারি যে L1 বাই A1L1 ইজ ইকুয়াল টু 2L1 ডিভাইডেড বাই A2L2। ঠিক আছে, অন্য পেজে এখানটা মুছে দিই। শুধু আমাদের মাথায় রাখতে হবে যে এরিয়াটা ডি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। এরিয়া যদি ডি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয় তাহলে এই যে এখানে এটা 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 কেটে গেল, তাহলে 1/A1L1 ইজ ইকুয়াল টু 2/A2L2। তো এর জায়গায় এর সঙ্গে প্রপোর্শনাল এ মানে কি এরিয়া, তো এটা কি হবে D1 এর স্কোয়ার, কারণ এরিয়া ইজ প্রপোর্শনাল টু D1। এইভাবে দ্রুত অঙ্ক হয়ে যাবে, L1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটা কি হবে D2 স্কোয়ার ইন্টু L2। তো D1 এর স্কোয়ার, এবার বলেছে যে ব্যাসের অনুপাত 2:1, তার মানে কি D1/D2
ইজ ইকুয়াল টু 2/1, তো তার মানে d1 ইজ ইকুয়াল টু 2d2। আর দৈর্ঘ্যের অনুপাত কি ছিল, যে L1/L2 ইজ ইকুয়াল টু 1/2, কারণ 1:2 ছিল, তার মানে L2 ইজ ইকুয়াল টু 2L1। ঠিক আছে, তার মানে এখানে d1 ইজ ইকুয়াল টু 2d2 যদি হয়ে যায়, তাহলে কি হবে, যে 1/d1 ইজ ইকুয়াল টু 2d2, মানে 4d2 স্কোয়ার ইন্টু L1 ইজ ইকুয়াল টু 2/d2 স্কোয়ার ইন্টু L2। তো d2 স্কোয়ার আর d2 স্কোয়ার কেটে গেল, তাহলে L2 ইজ ইকুয়াল টু 8L1। তাহলে এখন আমাদেরকে যেটা জানতে চাওয়া হয়েছে, যে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত হবে, তার মানে কি আমাদের যেটা জানতে চাওয়া হয়েছে L1/L2 সমান কত হবে। তো L1/L2 হবে 1/8, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত। ঠিক আছে, বুঝতে পেরেছো রক্তিম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে। একই ধাতুর এবং একই ব্যাসার্ধের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2। এদেরকে একই পরিমাণ বল দ্বারা টান দেওয়া হলে উৎপন্ন যে বিকৃতি বা স্ট্রেন, তার অনুপাত কত হবে। এই অঙ্কটা তো আবার সেম টাইপ। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা করে ফেলতে পারবে, নাকি আমাকে করিয়ে দিতে হবে। একই টাইপের ব্যাপার, তাই না? কি মনে হয় শ্রেয়া, একই টাইপের তো? হ্যাঁ স্যার, পারবো এটা। ওকে, এবার দেখো, যে 2 কেজি ভর ঝোলানোর ফলে কোনো তারের দৈর্ঘ্য প্রসারণ 1% হলে তারটির অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে। এটার মানে কি? এটা জাস্ট এই কোয়েশ্চেনটা বলা মানে হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা তুমি জানো কি জানো না, সেইটা টেস্ট করা হচ্ছে। কি বলা হচ্ছে, যে 2 কেজি ভর ঝোলানোর ফলে কোনো তারের দৈর্ঘ্য প্রসারণ 1% হলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে। খুবই সুন্দর কোয়েশ্চেন, এবং তোমরা অনেকেই হয়তো কনফিউজড হয়ে যেতে পারো। বলো অবন্তিকা। তাড়াতাড়ি, রাত হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে। কি করতে হবে, কি করতে হবে, কি মনে হচ্ছে অদৃশ? ঘুমিয়ে পড়েছো? না স্যার, দেখছি। অনুদৈর্ঘ্য বিকৃতি কাকে বলে? ওই তো একক দৈর্ঘ্যের উপর যে বৃদ্ধিটা হয়। অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কতটা চেঞ্জ হলো, স্মল এল বাই ক্যাপিটাল এল, আসলে কতটা ছিল এবং কতটা সেখান থেকে চেঞ্জ হচ্ছে, তাই তো? এটা ধরো প্রথমে ছিল এল, তারপরে কতটা চেঞ্জ হচ্ছে। দেখো এখানে 2 কেজি ভর ঝোলানোর ফলে কি হচ্ছে না হচ্ছে, কত কেজি ভর ঝোলানো হয়েছে এটা কোনো রকম ভাবেই ইম্পর্টেন্ট নয়। তার কারণ বলা হচ্ছে যে 1% তার দৈর্ঘ্য প্রসারণ হয়েছে, আর অনুদৈর্ঘ্য বিকৃতি কত হয়েছে। তো 1% মানে কি, মানে হচ্ছে আর যদি আমার আসল দৈর্ঘ্য থাকে 100, তাহলে হয়েছে হয়েছে বিকৃতি হয়েছে 1, এটাই তো 1% হওয়ার মানে। তার মানে কি, এই যে এল বাই এল, এটা হচ্ছে 1/100, তার মানে 0.001, এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য বিকৃতি।
দেখেছো তোমরা কতটা মানে কনফিউজ করে দেওয়ার মতো অঙ্ক ছিল, যে তুমি 2 কেজি ভর ঝোলানোর ফলে হয়েছে নাকি 50 কেজি ভর ঝোলানোর ফলে হয়েছে, এটা ইম্পর্টেন্টই নয়। ইম্পর্টেন্ট হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি জানতে চাওয়া হয়েছে, তার মানে কি, তার মানে কতটা চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই কতটা ছিল, তো সেটা বলেও দিয়েছে যে 1%। বুঝতে পেরেছো, মানে সবই বলে দিয়েছে, তার মানে 1% মানে কি, যদি ওটার দৈর্ঘ্য থেকে থাকে 100, তাহলে ওটা 1 চেঞ্জ হয়েছে, সেই জন্যই না 1% চেঞ্জ হয়েছে, তো 1/100। বুঝতে পারছো অদৃশ? স্যার একবার বলুন। মানে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি, অনুদৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে আহ, দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য কতটা চেঞ্জ হয়েছে, মানে ধরো একটা এরকম রড ছিল, এখান থেকে এটাকে আমি টেনে এত লম্বা করে দিয়েছি, তার মানে কতটা চেঞ্জ হয়েছে, এইটুকু চেঞ্জ হয়েছে। তো প্রথমে কতটা ছিল, ক্যাপিটাল এল ছিল, তারপরে এখন এটা তো ক্যাপিটাল এল আর এটা এল, এখন লম্বা হয়ে এটা এল প্লাস ক্যাপিটাল এল হয়ে গেছে, ঠিক আছে, ফোর্স দেওয়ার ফলে টেনে এটাকে করেছে। এবার অনুদৈর্ঘ্য বিকৃতির সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে এই যে কতটা চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই আমার আগে কতটা ছিল, সেটাই তো। এটা নিয়ে কারোর অসুবিধা আছে? এটা নিয়ে তো কারোর কোনো অসুবিধা নেই অদৃশ? না স্যার। নেই। তাহলে বলা হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে সেটা 1% হচ্ছে। 1% মানে কি, 1% মানে হচ্ছে 100-তে 1। তুমি 1% নাম্বার পাচ্ছ মানে কি, 100-তে 1 পাচ্ছ, 200-তে 2 পাচ্ছ, 500-তে 5 পাচ্ছ, এটা হচ্ছে তোমার 1%-এর মানে। তো 100 যদি ওর লেন্থ হয়ে থাকে, তাহলে ওর যদি ওর লেন্থ হয়ে থাকে, প্রথম ধরো এল ইজ ইকুয়াল টু যদি হয় 100 মিটার, তাহলে স্মল এল সমান হবে 1 মিটার। 1% মানে তো সেটাই, যে 1% বৃদ্ধি হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ 1% হয়েছে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে, এল সমান 1 আর ক্যাপিটাল এল সমান 100, তাহলে কত হচ্ছে 0.01। তুমি সেটা 2 কেজি ভর ঝুলিয়ে করেছো নাকি 50 কেজি ভর ঝুলিয়ে করেছো, তার সঙ্গে তো বিকৃতির কোনো সম্পর্ক নেই। বিকৃতি কাকে বলছে, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, তো এটা এখানে বলা হয়েছে। এবার মাথায় ঢুকেছেন? ঠিক আছে। ঠিক একই রকম ভাবে তোমাদের যেটা জানতে হবে এবার আরো ভালো করে ধরো স্পিডে বুঝে নাও, যে আয়তন বিকৃতি সংজ্ঞা একই, যেটা লেন্থ ছিল সেটা লেন্থের জায়গা হয়ে গেল আয়তন। যখন কোনো বস্তুর উপর সব দিক থেকে সমানভাবে বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে, কিন্তু আকৃতির কোনো পরিবর্তন ঘটে না। মানে কি, মানে ধরো গোলাকার বস্তুটা গোলাকারই থাকবে, কারণ হচ্ছে চারপাশ থেকে একই যদি ফোর্স দেওয়া হয় তাহলে ছোট গোল হয়ে যাবে, বড় গোলটা ছোট গোল হয়ে যাবে। তো এই আয়তনের আপেক্ষিক পরিবর্তনকে ভলিউম বিকৃতি বলা হয়। এবং ঠিক একই রকম ভাবে ভলিউম স্ট্রেস মানে কি, কোনো বস্তুর উপর সব দিক থেকে সমান চাপ প্রয়োগ করা হয় তখন বস্তুর অভ্যন্তরে যে পীড়নের সৃষ্টি হয় তাকে আয়তন পীড়ন বলে, এবং আয়তন পীড়ন হচ্ছে আসলে প্রেসার। যে কোনো পীড়নই হচ্ছে আসলে প্রেসার। কারণ কি, কারণ আমি বলেছি সংজ্ঞাতে যে এটা ফোর্স বাই ক্ষেত্রফল করা হচ্ছে সবসময়, ফোর্স বাই ক্ষেত্রফল, এবং ফোর্স বাই ক্ষেত্রফল মানে হচ্ছে সবসময় প্রেসার। কিন্তু তোমরা এখন আমাকে বলবে, এখন আমাকে অনেক বলবে যে এই যে জিনিসটা ভলিউম স্ট্রেন, সেটা ডেল্টা ভি বাই ভি বলা হয়, তাই তো। এবার এই ডেল্টা ভি বাই ভিটাকে, এই যে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন যখন করা হয় তখন সেই জিনিসটাকে বলা হয় যে বাল্ক মডিউলাস। তো তার সামনে নেগেটিভ সাইন কেন দেওয়া হয়, লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন সেটা কি ছিল, ইয়ংস মডিউলাস, ঠিক সেরকম ভাবেই এটা হচ্ছে বাল্ক মডিউলাস। তো এখানে এই যে সামনে মাইনাস সাইনটা কেন দেওয়া হচ্ছে, ইয়ংস মডিউলাসের সামনে তো মাইনাস সাইন ছিল না, তাই না অনিক? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে কেন দেওয়া হচ্ছে হঠাৎ করে মাইনাস সাইনটা? এখানে স্যার আয়তনটা কমছে,
হ্যাঁ, কারণ এখানে তুমি যখন চাপ দেবে তখন আয়তন কমবে। তো সেই কারণে ডেল্টা ভি যেটা লেখা হয়, যে আয়তনটা যেহেতু কমে যাচ্ছে সেই কারণে এখানে নেগেটিভ সাইনটা দেওয়া হয়। একদম তুমি ঠিক ধরেছো, যে এই যে কে, এটাকে বলা হয় বাল্ক মডিউলাস এবং এটা হচ্ছে ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তো সেই জিনিসটা হয়ে যাচ্ছে ভি ইন্টু ডেল্টা পি বাই ভি। এই ডেল্টা ভি, এই জিনিসটা হচ্ছে নেগেটিভ সাইন দিয়ে লেখা হয়। ঠিক আছে, এবার রাত হয়ে গেল, তাড়াতাড়ি আমি বলে নিই, কারণ এখানে আর বেশি সেরকম কনসেপচুয়াল কিছু নেই। সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি কাকে বলে না, এই বাল্ক মডিউলাসের অনন্যক যেটা, সেটাকে বলা হয় কম্প্রেসিবিলিটি। মানে তুমি যদি কে জেনে থাকো তাহলে 1/k করলে সেটাকে কম্প্রেসিবিলিটি বলা হয়। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে একটা পয়সনের অনুপাতের একটা সূত্র আছে। যেমন লঙ্গিটিউডিনাল হলো আয়তন হলো ঠিক একই রকম ভাবে পার্শ্বীয় বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতির যে রেশিও, সেই রেশিওটাকে বলা হয় পয়সনের অনুপাত। ঠিক আছে, কনসেপচুয়াল কিছু নেই, তোমরা জাস্ট মনে রাখবে যে যে এই জিনিসগুলোকে এই জিনিসটা বলা হয়। তোমরা খালি এরকম করে দিও না যে আচ্ছা পয়সনের জায়গায় তোমরা ডেল্টা এল বাই এল করে দিলে, এরকম যেন না হয়। জাস্ট এটা মনে রাখার জিনিসপত্র, যেটা আমি প্রথমেই বললাম এই চ্যাপ্টারটা। তাও আমি যে জিনিসগুলো কনসেপচুয়াল সেগুলো বললাম, যে যেরকম ধরো ওই স্লোপ থিটা, ওই জিনিসগুলো, বাকি এই জিনিসগুলো জাস্ট সিম্পল জিনিসপত্র। তো এরকম ভাবে ধরো একটা এরকম অঙ্ক দেওয়া হয়েছে যে একটা কোনো তারের পয়সনের অনুপাত হচ্ছে 0.5। তো ওই কোন প্রযুক্ত বলের ক্রিয়ায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4% হ্রাস পেলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো পয়সনের অনুপাত হচ্ছে দেখো ডি বাই ডি বাই আর হচ্ছে নিচে এল বাই এল। তো ডি বাই ডি নিচে হচ্ছে এল বাই এল, এটা হচ্ছে আমার পয়সনের অনুপাত। তো যেটা বলা হয়েছে যে 0.5। এবার প্রযুক্ত বলের ক্রিয়ায় কি হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4% হ্রাস পেলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি পাবে। তো ক্ষেত্রফল এই যে ডি, ডি মানে কি, মানে ব্যাসের পরিবর্তনটাকে বলা হচ্ছে ডি। ডি হচ্ছে আমার ব্যাসের পরিবর্তন, আর ক্যাপিটাল ডি হচ্ছে আমার প্রথমে যে ব্যাস ছিল সেইটা। আর এল হচ্ছে আমার কি, যে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। আর ক্যাপিটাল এল হচ্ছে যেটা প্রথমে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য। ঠিক আছে, তো আমি এবার তাড়াতাড়ি শেষ করে দেবো 11:30টার মধ্যে। তো তোমরা দেখো যে সিগমা সমান এটা বলে দেওয়া হয়েছে। এবার বলছে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4% হ্রাস পেলে, আচ্ছা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তোমাদের একটু আগেই বললাম যে এই যে ক্ষেত্রফল যে কথাটা, সেই ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল ইজ প্রপোর্শনাল টু রেডিয়াসের স্কোয়ার, কারণ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। আচ্ছা, তো এটা মানেই হচ্ছে π/4 ইন্টু আর মানে কি d/2, তার মানে d স্কোয়ার। π/4 ইন্টু d স্কোয়ার, তার মানে এরিয়া ইজ প্রপোর্শনাল অলসো প্রপোর্শনাল টু d স্কোয়ার, মানে কি যে ডায়ামিটারের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। তো এখন আমাদেরকে কি বলা হয়েছে, যে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 4%, তার মানে ডায়ামিটার কতটা হ্রাস পাবে। তো ক্ষেত্রফল তো ডায়ামিটারের স্কোয়ার, তার মানে ডায়ামিটার যদি ক্ষেত্রফল যদি 4 হয়, তার মানে মানে 4 কমে, তাহলে ডায়ামিটার কমবে কত, 2, কারণ 2 এর স্কোয়ার করলে তো 4 পাওয়া যায়, তাই না। তো 2% কমবে তাহলে, এটা হচ্ছে আমার ডায়ামিটার। 2% কমা মানে কি, মানে একটু আগেই তোমাদের কাছে দেখালাম যে ডি বাই ডি, এটা মানে কত, 2/100, তার মানে 0.02। তাহলে বলছে দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি পাবে, তার মানে কি, তার মানে দেখো পয়সনের যে অনুপাত সেটা হচ্ছে ডি বাই ডি ডিভাইডেড বাই এল বাই এল, এবং এই যে ডি বাই ডি, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম 0.02। তাহলে সিগমাটাও বলে দেওয়া হয়েছে 0.5, 0.5ই বলে দেওয়া হয়েছিল তো, হ্যাঁ 0.5। তো 0.5 ইজ ইকুয়াল টু 0.2, সরি
0.02 ডিভাইডেড বাই এল বাই এল। তার মানে এল বাই এল ইজ ইকুয়াল টু 0.02 ডিভাইডেড বাই 0.5, তাই তো? তো এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে 0.02 ডিভাইডেড বাই 0.5। এটা ধরো 2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 500, তার মানে হয়ে যাবে 0.04। 0.04 যদি হয় তাহলে আমার এল বাই এল, এই জিনিসটা আমরা এরকম লিখতে পারি যে 4/100। তো তাহলে কি হয়ে যাবে, যে এটা হয়ে যাবে 4%। ঠিক আছে, কোনো অসুবিধা? চলো, এরপরে হচ্ছে তোমাদের এইটাও আবার মনে রাখার একটা জিনিস, যে তোমাদেরকে ইয়ংস মডিউলাস এদের মধ্যেকার যে সম্পর্ক, যে জিনিসগুলো আছে, যে এতগুলো যে মডিউলাস, বাল্ক মডিউলাস বা এই সমস্ত কিছু যে জিনিসগুলো তোমাদেরকে পড়তে হলো, সেই জিনিসগুলোর ভেতরে ভেতরে যে রিলেশন গুলো আছে, এই রিলেশন গুলো প্রুফ করা যায়। যে ধরো দৈর্ঘ্য কতটা বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে তো আয়তন বৃদ্ধির একটা সম্পর্ক আছে, কারণ দৈর্ঘ্য এবং আয়তন তো রিলেটেড। এবং আয়তনের সঙ্গে হচ্ছে এবার এবার যে তুমি যে ফোর্সটা দিচ্ছ, সেই ফোর্সটার সঙ্গে আমার কতটা প্রেসার হচ্ছে সেটাও ডিপেন্ডেন্ট। তার মানে ফোর্স, প্রেসার, আয়তন, ভলিউম, লেন্থ, সেই সমস্ত কিছু ইন্টার রিলেটেড। এবং সেই কারণে এই যে কোএফিসিয়েন্ট গুলো, যে ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস, এই যে যতগুলো কনস্ট্যান্ট আমরা দেখলাম, সেগুলো হচ্ছে একটা অন্যটার সঙ্গে লিঙ্ক, এবং সেগুলো খুব সহজেই প্রমাণ করা যায়, কিন্তু জাস্ট সময় সাপেক্ষ। এখন করাটা সময় সাপেক্ষ। আর তোমাদের এটা সিলেবাসেও নেই, সব থেকে বড় কথা। তাই তোমাদেরকে যেটা জানতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো যেরকম আমি বললাম যে এই চ্যাপ্টারটা জাস্ট মনে রাখার একটা চ্যাপ্টার, তো জাস্ট এই জিনিসগুলো আমি তোমাদেরকে স্লাইডটা শেয়ার করে দেবো, এবং তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে যে কোন কোন জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং এই জিনিসগুলো রিভাইজ করতে হবে বারবার করে। এরপরে যে জিনিসটা আমি বললাম যে একটু আগে, যে স্প্রিং এর ধ্রুবক, যেটা একটু আগে, যেটা হুকস এর ল থেকেই আসছে, যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, যেরকম বলা হচ্ছিল, ঠিক সেরকম ভাবেই ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স। এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে, ধরো এই একটা স্প্রিং ছিল, যেটা লেন্থ হচ্ছে ধরো এল, এবং এখান থেকে তুমি এটাকে টেনে আর যতটা বাড়াচ্ছ, যেটা একটু আগে আমি স্মল এল লিখছিলাম, এটা ধরো ক্যাপিটাল এল ছিল, তো সেই যে চেঞ্জ ইন লেন্থ, সেটাকে বলা হয় এক্স। তো সেইটা যদি এক্স হয়, তো এর যে ফোর্সটা, এর যে রিস্টোরিং ফোর্সটা, সেই ফোর্সটা কত হবে? সেই ফোর্স ইজ প্রপোর্শনাল টু তুমি এর নর্মাল জায়গা থেকে কতটা সরাচ্ছ, যেটা আমি একটু আগে সিমুলেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম, যে নর্মাল পজিশন থেকে কতটা সরাচ্ছ, সেটার উপর নির্ভর করছে এই এফটা। তো সেটাই বলা হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এবং এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তো এই যে কে, যেটা একটু আগে দেখাচ্ছিলাম, সেটাকে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তো স্প্রিং এর বল ধ্রুবক। এইখানে হচ্ছে এই জিনিসটা তোমাদের এটা প্রুফ করে দেওয়া যায় খুব সহজেই, যে যখন ধরো এরকম একটা স্প্রিং আছে, আবার তার নিচে একটা স্প্রিং আছে, তো এর স্প্রিং ধ্রুবক হচ্ছে K1 এবং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে K2, মানে এই স্প্রিং দুটো যখন আলাদা আলাদা ছিল। ঠিক আছে, তো যখন এটাকে সিরিজ সমবায়ে লাগানো হবে, তখন এটা জুড়ে একটা টোটাল স্প্রিং তৈরি হবে। তো সেই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? সেই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট যদি হয় কে, তাহলে এই যে কে সমান কত হবে? কে সমান হবে এইখানে যেটা লেখা আছে, এই যে K1। আজকে রাত হয়ে গেছে, তাই এটা নিয়ে আর আমি বেশি কিছু বলছি না, যে K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। ঠিক আছে, যেরকম শ্রেণী সমবায় এবং সিরিজ সমবায়ে যে জিনিসটা হয় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, সেই একই রকম জিনিসটা হবে, কিন্তু উল্টো হবে। ঠিক আছে, এখানে শ্রেণীতে কি হচ্ছে, এটা কেন উল্টো হবে, এটা খুবই ইন্টারেস্টিং। কেন উল্টো হবে?
ধরো আমি একটা জাস্ট সিম্পল তোমাদেরকে বলি, এই একটা স্প্রিং এর মধ্যে ধরো তুমি ঝুলছো, তুমি এই স্প্রিংটা ধরে ঝুলছো, তো তুমি অনেকটা নিচে নেমে যাবে। কিন্তু যদি তোমাকে এরকম ভাবে না ঝুলিয়ে তোমাকে যদি এরকম ভাবে ঝোলানো হয়, আর একটা স্প্রিং পাশে দিয়ে দেওয়া হলো, তারপরে তুমি এইটা ধরে ঝুলছো, তাহলে কিন্তু তুমি এটাকে বেশি নিচে নামাতে পারবে নাকি কম নিচে নামাতে পারবে? অঙ্কিতা, শেষ হয়ে গেছে আমাদের। অঙ্কিতা ঘুমিয়ে পড়েছে। রক্তিম ঘুমোচ্ছ? না স্যার, কম নিচে। ঘুমোনি? কি কি? কম নিচে নামাতে পারবো। কম, হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখতে পাচ্ছ যত এখানে যদি আমি আরো যোগ করি, তাহলে তোমার কিন্তু এটাতে বেশি ফোর্স দিতে হবে নামানোর জন্য। যত স্প্রিং এখানে যোগ করা, তার মানে প্যারালাল সমবায়, যেটা হচ্ছে সমান্তরাল সমবায় যদি হয়, তখন এক একটা স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু যোগ হয়ে যাবে। স্প্রিং কনস্ট্যান্ট যত বেশি হবে তত তোমাকে বেশি ফোর্স দিতে হবে, কারণ ফোর্স প্রপোর্শনাল টু এক্স, তো ফোর্স ইজ ইকুয়াল টু কে এক্স। মানে কে যত বেশি, তার মানে বেশি ডিস্টেন্স বাড়ানোর জন্য তোমাকে বেশি ফোর্স দিতে হচ্ছে। তো সেই কারণে এটা খুবই সহজভাবেই এটা বোঝা যায় যে প্যারালাল সমবায় মানে সমান্তরাল সমবায়ে যদি স্প্রিং গুলো থাকে তাহলে তোমাকে বেশি ফোর্স দিতে হবে। কিন্তু ঠিক একই রকম ভাবে তোমাকে যদি একটার নিচে আর একটা স্প্রিং এরকম ভাবে ঝোলানো থাকে, তাহলে কিন্তু তোমার ফোর্সটা কিন্তু কম লাগবে ডিসপ্লেসমেন্টের জন্য। ঠিক আছে, ধরো তোমাকে একটা অঙ্ক দিই, যে এই একটা স্প্রিং আছে যেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। এবার আমি কি করব, আমি একটা কাঁচি নেব এবং এই কাঁচি দিয়ে স্প্রিংটাকে কেটে দেব হাফ, এবং তখন কি হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে, আবার হচ্ছে এটা একটা হয়ে যাবে। তো মানে আমাকে এমন ভাবে জিনিসটাকে সাজাতে হবে যে এইটার যে স্প্রিং স্প্রিং কনস্ট্যান্ট, আসলে এই এই যে এইটার যে স্প্রিং কনস্ট্যান্ট, যে নিচেরটা আর যে উপরেরটা, সেই দুটো মিলিয়ে তো আমাকে টোটাল কে হতে হবে। তো সেই দুটোকে কিভাবে জুড়লে কে হবে সেটা তোমরা দেখবে বাড়িতে ভেবে দেখে, যে যখন একটা স্প্রিং মানে কি, একটা গোটা স্প্রিং মানে হচ্ছে আমরা ভাবতে পারি যে দুটো বা তিনটে, চারটে, যতগুলো খুশি ছোট ছোট স্প্রিং। তো এক্ষেত্রে এখানে দুটোর এক্সাম্পল দেওয়া আছে তোমাদের সিলেবাসে, তাহলে হচ্ছে তোমরা ভেবে নেবে যে যেকোনো একটা স্প্রিং আসলে দুটো স্প্রিং এর শ্রেণী সমবায় হতে পারে। তো দুটো স্প্রিং এর যদি শ্রেণী সমবায় হয়, তাহলে এটা যদি কে1 হয় আর এটা যদি কে2 হয় আর এটা যদি কে হয়, তাহলে কিরকম ভাবে এই যে শ্রেণী সমবায়ের যে ফর্মুলাটা সেটা আসছে। ঠিক আছে, তোমরা একটু ভেবে দেখবে, বুঝতে না পারলে তোমরা পরের দিন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে। তো ও আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে এখানে দেওয়া হয়েছে, যে বল ধ্রুবক কে বিশিষ্ট একটি স্প্রিং কে দুটি সমান অংশে কাটা হলো। ঠিক আছে, ভেবে দেখতে হবে না, এখনই এখনই হচ্ছে হয়ে যাবে, এবং হয়ে যেহেতু এটা অঙ্কটা দিয়েই দেওয়া হয়েছে সুতরাং কোনো চাপ নেই। একটি বল ধ্রুবক কে বিশিষ্ট এই যে একটা স্প্রিং ছিল, এটাকে কেটে দেওয়া হলো, এবং কেটে দেওয়ার ফলে দুটো অংশ তৈরি হলো। সেই দুটো অংশের আহ বল ধ্রুবক কত হবে, মানে এইটা ইজ ইকুয়াল টু, তো এটা এটা তো সমানভাবে কেটে দেওয়া হয়েছে, তার মানে এটা কে1 হলে এটাও কে1ই হবে, কিন্তু এই কে1টা কত হবে। এই অঙ্কটা লাস্ট করে ফেলো, এবং করে আজকের মতো শেষ হবে। এটা খুবই বুদ্ধি খাটিয়ে করতে হবে, খুবই বুদ্ধি না, মানে তোমাকে জানতে হবে যে শ্রেণী সমবায় যদি থাকে, তাহলে এর যে টোটাল যেটা হয় সেটা হবে কে1 কে2 ডিভাইডেড বাই কে1 প্লাস কে2, এবং একটা গোটা স্প্রিং মানে
দুটো ছোট ছোট স্প্রিং এর শ্রেণী সমবায়। তাহলে এই দুটো ছোট ছোট স্প্রিং যদি K1 আর K1 হয়, তাহলে K1 এর ভ্যালু কত হবে? তোমাদের মনে দুটো কনফিউশন আসবে। এক কনফিউশন কি, যে এটা যদি কে হয় তাহলে এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, সুতরাং এক একটা হয়ে যেতে পারে K/2 আর K/2, এটা হতে পারে K/2 আর এটাও হতে পারে K/2। আরেকটা কনফিউশন তোমাদের মনে আসতে পারে যে এটা তো আবার শ্রেণী প্যারালাল এরকম হচ্ছে, তাহলে হতে পারে 2K, এটাও হতে পারে 2K। তো আনসার হচ্ছে, আমি বলে দিচ্ছি, অপশন এ 2K, অপশন বি K/2। তোমরা আমাকে শ্রেয়া বলবে যে এই অপশন এ রাইট নাকি বি রাইট। শ্রেয়া, আগে আমাকে বলো, তুমি ঘুমোচ্ছ নাকি জেগে আছো? সবাই ঘুমিয়ে পড়েছে, বড্ড রাত হয়ে যাচ্ছে। কে জেগে আছো? কে কে জেগে আছো বলো। কেউ জেগে নেই? অদৃশ জেগে আছে, একজন জেগে আছো। অনেক। আর এটাই লাস্ট কোয়েশ্চেন, আমি জাস্ট এমনি তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদের ঘুম পেয়ে গেছে বুঝতে পেরেছি। তো রক্তিম, ঠিক আছে, বাকিটা ঘুমিয়ে গেছে, সুতরাং তোমাদের তিনজনের মধ্যে যে কেউ বলো যে কোনটা এটার মধ্যে সঠিক উত্তর। K/2। K/2, 2K। 2K। স্যার 2K-টাই হবে। টুকে হবে কেন? মানে কিভাবে ভেরিফাই করছো? কারণ কারণ ফর্মুলাটা বসালি। হ্যাঁ, ফর্মুলাটায় বসালে কেই উত্তর বেরোচ্ছে। কে? 2K। 2K, ঠিক। ধরো তোমরা 2K নিলে, তাহলে এখানে কি হবে, K1 আর K2 দুটো যদি 2K হয়, তাহলে 2K ইন্টু 2K ডিভাইডেড বাই 2K প্লাস 2K, তার মানে 4K স্কোয়ার ডিভাইডেড বাই 4K। 4 কেটে গেল, কে হয়ে কে হয়ে গেল, তার মানে এটা টোটালটা কে হয়ে গেল, তাই না? চলো, পুরো ইলাস্টিসিটি এটাই সমস্ত কিছু আছে, বাল্ক মডিউলাস, এই সমস্ত কিছু খুবই সহজ চ্যাপ্টার। তোমরা বুঝতে পারলে যে এটা খুবই 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 সহজ একটা চ্যাপ্টার, কিন্তু তোমাদের পড়তে হবে। আগের চ্যাপ্টার গুলো যেমন পড়ার থেকে বেশি চিন্তা ভাবনা করার ছিল, যেরকম আমি দেখাচ্ছিলাম, ঠিক সেরকম ভাবে এই জিনিসটা হচ্ছে একটুখানি পড়তে হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? সবার ঘুম পেয়ে গেছে আর প্রশ্ন হচ্ছে না, কিন্তু প্রশ্ন, তোমরা এরকম নয় যে আমি রাতে পড়াতে বসছি মানে এটা তোমাদের সময়ের জন্যই রাতে পড়ানোর কারণ হচ্ছে তোমাদের বাকি সময়টা অন্যান্য টিউশন থাকে, অনেক কিছু থাকে। তো প্রশ্ন তোমরা সকালেও করতে পারো, গ্রুপে করতে পারো, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু তোমরা প্রশ্ন করো, ঠিক আছে? আর স্যার এটা যদি দুটো স্প্রিং এর জায়গায় তিনটে স্প্রিং হয় তাহলে কি হবে? তিনটে স্প্রিং হলে এরকম কি হবে দেখো, দুটো স্প্রিং ধরো হচ্ছে, তিনটে স্প্রিং মানে কি, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, তো প্রথমে এই দুটো করবে, দিয়ে তার সঙ্গে এটা করে দেবে, তাই না? এটা ধরো K1, এটা ধরো K2, এটা ধরো K3, তো K1 আর K2 এর ইকুইভ্যালেন্ট কত হবে? K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। এবং তার মানে এখন আমরা কি দেখবো, এখন আবার এই তিনটে স্প্রিং থেকে চলে এলো দুটো স্প্রিং, এটা একটা আর এটা একটা, যেখানে এটা হচ্ছে K3 আর এটা কত, K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, তারপর আবার এক ফর্মুলা, তাই না? ওকে স্যার। ঠিক আছে, Yes, এরপরে sir. যখন মানে কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন গুলো হবে, তখন মানে আরো বেশি মজা হবে, কারণ
এগুলো এবার অ্যাপ্লাই করতে পারতে হবে। তোমাদের তো এখন সাবজেক্টিভ পরীক্ষাটা দিয়ে নাও তোমরা, কারণ এই পরীক্ষাটাও ইম্পর্টেন্ট। এখানে তোমাদের সাবজেক্টিভ মানে সময় থাকবে, কিন্তু যখন ট্রিক্স ইউজ করে এই যে এক্সাম গুলো যেরকম আমি বললাম, যে ধরো এইমস আছে, এইমস প্যারামেডিক্যাল আছে, নেস্ট আছে, আইএটি আছে, আমি বলবো যে সমস্ত এক্সাম গুলো দেবে, কারণ সিলেবাস তো একই। সিলেবাস একই হয় তাহলে সমস্ত এক্সাম গুলো না দেওয়ার কোনো মানেই নেই, কারণ এরকম তো না যে আলাদা আলাদা সিলেবাস আলাদা আলাদা পড়তে হবে, একই সিলেবাস, জাস্ট এনসিইআরটি যে সিলেবাসটা সেই সিলেবাসটাই। তো সমস্ত এক্সাম যা যা আছে সমস্ত কিছু ঠিক আছে, সমস্ত এক্সাম গুলো ফিল আপ করবে। তোমাদের যদি ধরো মেডিকেলের কারোর ইন্টারেস্ট থাকে, ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্ট থাকে, তোমাদের কি কি সাবজেক্ট আছে সেই অনুযায়ী সেই যে এলিজিবিলিটি যা থাকবে সেই অনুযায়ী তোমরা সমস্ত এক্সাম গুলো দেবে। আর এত বেশি পড়াশোনার মধ্যে মানে ডুবে যাবে না যেন হচ্ছে জীবনে সমস্ত কিছু খারাপ হয়ে যায়। পড়াশোনার সময় পড়াশোনা করবে, আর হচ্ছে বাকি সময় বাকি সমস্ত যা যা করার সমস্ত কাজ করবে। আর এটুকুই বলার, ঠিক আছে? একদম পড়তে পড়তে এরকম করো না যে হাঁপিয়ে গিয়ে পড়াশোনায় ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? এটা আমি খেয়াল করতে পারছি অনেক স্টুডেন্টের মধ্যে। অনেকে হচ্ছে যখন 11-এ প্রথম উঠেছিল তখন আহ, তারা চাইছিল যে বিভিন্ন রকম মানে সমস্ত মানে এই করব সেই করব দিয়ে আস্তে আস্তে যখন সিলেবাস বাড়ছে, যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি সমস্ত কিছুর প্রেসার আসছে, তখন যেন মানে এত করব করব ভাবে, এত পড়াশোনা করব ভেবে মানে যেন একটা হাঁপিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হচ্ছে। সুতরাং বেশি স্ট্রেস নেবে না। এই যে আজকে স্ট্রেস ট্রেন নিয়ে কথা হচ্ছিল, তো স্ট্রেসের কোনো গল্প নেই, মানে এমন ভাবে পড়াশোনা করবে যাতে মাথায় থাকে যে তোমাদেরকে যে মানে অনেকটা দূর যেতে হবে। তো বেশি দূরে যদি লক্ষ্য রাখো তাহলে ভাববে যে টুকটুক করে আস্তে আস্তে যেন আমি পুরো জিনিসটাকে করতে পারি। এখনই তাড়াহুড়ো করে সমস্ত কিছু করে ফেলবো, দিয়ে করতে গিয়ে একদম পুরো কিছুই বুঝে উঠতে পারছি না, পুরো ডিপ্রেসড হয়ে গেলাম, সেই জিনিসটা যেন না হয়। আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে, কিন্তু যে লম্বা দৌড়তে পারবে ম্যারাথনের মতো, সে পুরো লাইফটা কিন্তু সেই ম্যারাথনের মতো, ঠিক আছে? আস্তে আস্তে দৌড়তে হবে, কিন্তু অনেকটা দূরে দৌড়তে হবে। মনে রাখো যে 11-12-এ হাঁপিয়ে যাওয়ার কোনো মানে নেই। এমন ভাবে পড়াশোনা করবে, এনার্জি বাঁচিয়ে রাখবে, রাত্রে ঘুমোবে। তোমাদের মানে সময় হচ্ছে না বলেই মানে এই রাতে পড়াশোনা হচ্ছে, কিন্তু আমার আর কি রাতে পড়াতে খুব একটা যে আমারও খুব ভালো লাগছে সেটা নয়, কিন্তু বাকি টিউশনের চাপে আর কিছু করার নেই, সেই কারণে রাতে তো এই যে ক্লাসটা শেষ হচ্ছে এবার পুরো শান্তিতে ঘুমোবে, জীবনের কোনো মানে চাপ কিছু নেই, আস্তে আস্তে সমস্ত কিছু বোঝার চেষ্টা করবে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আশা করি ভালো লাগলো। প্রশ্ন থাকলে অবশ্যই করবে, গ্রুপে পরের ক্লাসে করবে। তো পরের ক্লাসে কি হবে সেটা হচ্ছে, পরের ক্লাসটা আমাদের হবে শনি রবিবার ছুটি, আবার সোমবার সোমবার রাত 10টার সময়। আর সেটা কি হবে না হবে, সেটা কোন টপিক গুলো ডিসকাস করা হবে সেটা তো আমি যেমন গ্রুপে জানিয়ে দিচ্ছি প্রত্যেকদিন সকালবেলা, সেরকমই জানিয়ে দেওয়া হবে, আগেও জানিয়ে দেওয়া হবে হয়তো কাল পরশু। এবং আমরা এই 1 মাসের মধ্যে সিলেবাস কিন্তু শেষ করে দেওয়া হবে। সিলেবাস মানে কি, সিলেবাস এমন ভাবে শেষ হবে, তোমরা দেখো আজকে বুঝতেই পারলে যে বিশাল যে কিছু পড়ার আছে সেটা নয়। গ্র্যাভিটেশনেও আমি যখন ডিসকাস করেছি, আমি জাস্ট একটা ফর্মুলা বলেছি তোমাদের মনে রাখতে, বাকি যেন এরকম বলেছি যে চিন্তা ভাবনা করে বের করতে পারতে হবে। কারণ যখন তোমাদের সমস্ত 11-12 সমস্ত যে এক্সামিনেশন মানে সিলেবাসটা নিয়ে যে এক্সামিনেশন গুলো হবে, বা ভবিষ্যতেও তোমরা যেহেতু শিখছো জিনিসটা, এটা তো শেখার মতো শিখতে হবে। এটা তো এরকম না যে এটা একটা কবিতা মুখস্থ করছো, ফিজিক্স একটা কবিতা, আহ বাংলা একটা কবিতা, ইংরেজি একটা কবিতা, বায়োলজি কেমিস্ট্রি এগুলো একটা কবিতা, এরকম তো না যে তোমাকে মুখস্থ করতে হবে গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন জিএম বাই আর স্কয়ার, এরকম তো না। ব্যাপারটা রিয়েলাইজ করতে হবে যে জিনিসটা যে কিরকম ভাবে ঘটনাগুলো ঘটে, সেই জিনিসটা না হলে এত মোটা মোটা বই মানে অত কি মনে রাখবে, মনে রাখার কিছু নেই। যেন নিজের মাথা থেকে অটোমেটিক বেরিয়ে আসে, সেটার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে আচ্ছা নিউটন কি বলেছিল, এই ফর্মুলাটা দিয়ে কি করে আমার মুক্তিবেগের ফর্মুলাটা বেরিয়ে যাচ্ছে, কি করে পোটেনশিয়াল বা বিভবটা বেরিয়ে যাচ্ছে, কি করে বাকি যে রোটেশনাল স্পিড বা ওই যে জিনিসগুলো, কেপলারের সূত্রগুলো, যেরকম আমি বলছিলাম যে এই কেপলারের সূত্রগুলো কিছুই না, মানে ওগুলো সব নিউটনেরই সূত্র। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি নিউটনের জিএমএম বাই আর স্কোয়ার দিয়ে, মানে একটা জাস্ট জানো যে জিএমএম বাই আর স্কোয়ার তার মানে গ্র্যাভিটেশন হয়ে গেল। ঠিক সেরকম ভাবেই বাকি পুরো পুরো সিলেবাসটাই এই এক মানে কত ছোট করা যায় সেটা সবসময় মাথায় রাখবে, যে কিরকম ভাবে সব থেকে বেশি ল্যাদখোর ভাবে, মানে পাতি কথায় বলতে গেলে সব থেকে কম খেটে কি করে সমস্ত কিছু মনে রাখা যায়, সেইটা মাথায় সবসময় ভাববে যে কি করলে কম খাটা যায়। কম খাটা যায় কি করে, যেমন ধরো এই যে পুরো এই যে স্থিতিস্থাপকটা,
এই যে এক ছোট নোটস বানিয়ে দেওয়া হলো, ধরো এটা তুমি নিজের মতো নিজের খাতায় বানালে, 4 পাতার মধ্যে লিখে ফেললে যে এইগুলো আমাকে মনে রাখতে হবে, তো সেগুলো মনে রাখবে জাস্ট। পরীক্ষার আগে ওই 4 পাতা পড়ে নেবে, এরকম না যে পরীক্ষার আগে তুমি একটা গ্র্যাভিটেশন নিয়ে পুরো সারা রাত গ্র্যাভিটেশন পড়লে তারপরের দিন পরীক্ষা, তাহলে কি হবে? সবসময় মনে রাখবে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে না, পরীক্ষার আগের দিনের জন্য প্রিপারেশন নেবে, যে পরীক্ষার আগের দিন আমি কি পড়বো। পরীক্ষার আগের দিন ভেবে দেখো, কালকে তোমার যদি ফিজিক্স পরীক্ষা হয়, তুমি আজকে এমন কি পজিশনে আছো যে পুরো 11-এর যে কালকে ফিজিক্সের পরীক্ষা হলে পুরো যে জিনিসটা তোমরা পড়ে ফেলতে পারবে? কারণ বইটা হচ্ছে এতটা মোটা বই, তোমরা একদিন রাতে একদিনের মধ্যে পুরো জিনিসটা রিভিশনই করতে পারবে না। তো সেই কারণে একদিন আগের কথাটা ভাববে যে কি করব আমি, তো সেই কারণে একটা খাতা নেবে, সেই খাতায় কি বুঝছো সেটা লিখে নেবে, যে গ্র্যাভিটেশন 2 পাতা, গ্র্যাভিটেশন 2 পাতা, ইলাস্টিসিটি 2 পাতা, 4 পাতা শুধু রিভিশন করেই নেওয়া যাবে, 4 পাতা রিভিশন করে পরীক্ষা দিতে চলে যাবে, গিয়ে ওখানে মাথা থেকে ভাববে, বারবার করে রিভিশন করে যাবে ওই 4 পাতা, তাহলে দেখো মাথা থেকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম পুরো ক্যাশ ল্যাব ঘর ভাবে একদম থাকার চেষ্টা করো, কোনো চাপ নেই জীবনে। চলো টাটা, ঠিক আছে, বাই।